সো রেকর্ডিং যে শুরু হয়েছে এটা কি টের পাওয়া যাচ্ছে? জি, রেকর্ড শুরু হয়েছে। ওকে, থ্যাংক ইউ। নিচের বারটা কেন যেন নামছে না, যেখানে আইনস্টাইনের ছবিওয়ালা যে উত্তরটা দিয়েছে তাকে থ্যাংক ইউ দিতে পারি না। ও আসিফ, ওকে এখন নামছে। আমি নামটা দেখতে পাচ্ছিলাম না। আম, সবাইকে স্বাগতম বাংলা কোয়ান্টাম কমিউনিটির নিয়মিত সভা। আজকে জানুয়ারির 9 তারিখ 2021 সাল। আম, আমার নাম ওমর শিহাব, আর এখানে তো সবাই স্ক্রিন দেখতেই পাচ্ছি আমরা, কেউ কেউ আছে মানে উপস্থিত। আম, আজকের ওভাবে এজেন্ডা বলতে আহ, আম, আমি জানি না আর কার কি মনে আছে। আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে আমার যেটুকু অংশ সেটুকু অংশকে আমি দুই ভাগে ভাগ করব। ভাগ করে আমাদের যেটা কন্টিনিউয়াস প্রেজেন্টেশন ওটা আরেকটু আগাবো, তারপর আমি গ্রাফের স্টেটে সুইচ করবো। এটা হচ্ছে আমার প্রস্তাব। বাট এগেইন আমি ওয়েট করবো তোমরা যদি বলো আমি অন্য কোনো ভাবে করবো কিনা, বা অন্য কোনো টপিকে ফোকাস করবো কিনা, বা অন্য কেউ অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে চাও কিনা। গো হেড। আমি কি এখন নাম ধরে ধরে তোমাদেরকে স্পটলাইটের নিচে নিয়ে আসবো? কারো কোনো টপিক বা কোনো কোশ্চেন আছে কিনা? না না, আই থিঙ্ক দ্যাটস আ গুড প্ল্যান। মানে আপনি যেরকম ভাবে করছেন, দ্যাটস আ গুড প্ল্যান। ওকে। এখানে কি এমন কেউ আছে যে এই প্রথম মিটিং এ এসেছে? জি ভাইয়া, আমি আজকে প্রথম। ও আসিফ, হ্যাঁ প্লিজ তুমি ইন্ট্রোডিউস করো, সবাই পরিচিত হও। আচ্ছা, আমার নাম আসিফ হাসান। আমি বাংলাদেশের খুলনা বিভাগে থাকি। আমি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিলাম ইলেকট্রনিক্সে 2018 সালে। আর আমি এখন বিএসসি করতেছি আমাদের খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রিপলিতে। আমি এখন থার্ড ইয়ারে উঠছি ওকে, এই মোটামুটি। কুল কুল। ভদ্রতা হিসেবে আমাদেরও যা যা নিজের পরিচয় দেওয়া উচিত, কিন্তু যেহেতু আমাদের একদম লিমিটেড টাইম, 1 ঘন্টা, তাই আমি এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আমার পরিচয় দিয়েছি, যে ওখানে রেকর্ড আছে। বাকি বাট অন্যরা যদি কেউ নিজেকে ইন্ট্রোডিউস করতে চাও, ফিল ফ্রি। আমি তুর্বসু চ্যাটার্জি। আমি ইন্ডিয়া থেকে, অ্যান্ড আই এম ইন মাই ফোর্থ ইয়ার অফ আন্ডার গ্রাজুয়েট স্টাডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড এই কোয়ান্টাম নিয়ে আমিও পড়াশোনা একটু একটু করছি আর কি। কুল কুল। ইয়া আমি তানভীর আহমেদ। ইয়া বুয়েটে ফাইনাল ইয়ারে আছি, ত্রিপল্লিতে পরীক্ষা চলতেছে ফাইনাল। আর শুরু করেছি কোয়ান্টাম কম্পিউটিং শেখা গত 2-3 মাস হলো। তো এই তো আছি আর কি। এটা সম্ভবত আমার ফোর্থ মিটিং যেটাতে জয়েন করলাম। তো হ্যাঁ, ফিফথ থেকে এই আমরা তো। টাকা নেওয়া শুরু করি। সমস্যা নেই ভাইয়া। ওকে। ওকে, তাহলে আমি তাহলে প্রেজেন্টেশনে যাই। হ্যাঁ ভাই, হ্যাঁ। So, okay. So once again, so basically, আমি বলেছি যে আজকে দুইটা টপিক নিয়ে একটু একটু করে কভার করব। সো প্রথম যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রানিং কন্টিনিউয়াস প্রেজেন্টেশন। ওটা যখনই আমাদের একটু হাতে সময় থাকে ওটা আমি একটু একটু করে আগাতে থাকি। ও আচ্ছা, আমি বলে আছি কিন্তু আমি স্ক্রিন শেয়ার দিই নাই, 1 মিনিট। স্ক্রিন শেয়ার দিতে হবে, এটা হচ্ছে Adobe Acrobat Reader DC। Wait. Oh, present now. A window. Noisy intermediate. এখন কি দেখা যাচ্ছে? আমার একটা প্রেজেন্টেশন, নয়েজ ইন্ডিপেন্ডেন্ট স্কেল কোয়ান্টাম জি কম্পিউটিং। জি Yes, ভাইয়া, yes. দেখা যাচ্ছে। ওকে, গুড গুড। হ্যাঁ, সো এটা বেসিক্যালি মানে এটা আমাদের চ্যানেলে অলরেডি অনেকবার আমি শেয়ার করেছি। এটা হচ্ছে একটা পুরোনো প্রেজেন্টেশন, আমি গত বছর দিয়েছিলাম, কুখ্যাত 2020 সালে। তো আম, এটা মূলত আমি রেফার করি এই কারণে যে 2019-এ মনে হয় একটা ঘটনা ঘটেছিল যে গুগল কোয়ান্টাম সুপ্রিমেসি এই এই ইয়ে করেছিল। তো তার কয়েক মাস পরে আমাকে ওরা ডেকেছিল একটা ইনভাইটেড টক দেওয়ার জন্য। তখন আমি
ওভারঅল নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে একটু কথা বলেছি, প্লাস ওইটা নিয়ে একটু কথা বলেছি। তো এটা একটা স্পেসিফিক টপিকের উপর না হয়ে পুরো ফিল্ডের উপর হয়, এটার মধ্যে একটা জেনারেল ওভারভিউ টাইপের ভাব আছে। তাই আমি ভাবলাম যে সাধারণত এই আমাদের এই মিটিংগুলোতে অডিয়েন্সের যেটা মেজরিটি, যারা কিনা হোপফুলি ভবিষ্যতে গ্র্যাজুয়েট ডিগ্রি নেবে কোয়ান্টাম কম্পিউটিং এ, আহ, 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 তাদের ফাউন্ডেশন তৈরিতে কিছুটা হলেও যদি হেল্প করতে পারে, এই চিন্তা থেকে এই প্রেজেন্টেশনটা দেওয়া। আম, আম, তো আমি অলরেডি এটা মানে কয়েকটা স্লাইড অলরেডি কভার করেছি, তো ওগুলো আমি রিপিট করবো না, আমাদের বেস্ট ইন্টারেস্ট অফ মাই টাইম। আগের ভিডিওগুলোতে ওগুলো রেকর্ড আছে। সো বেসিক্যালি লাস্ট টাইম আমি এখানে এসে থেমেছিলাম। হ্যাঁ, তো কাজে আমি এখান থেকে শুরু করি। এই বাট এগেইন আই রিয়েলি ডোন্ট কেয়ার এটা আমি পুরোটা শেষ করতে পারছি কিনা। আমি বেসিক্যালি কিছুক্ষণ এটা করব, তারপর আমরা গ্রাফিক স্টেটে সুইচ করব। ঠিক আছে এটা? সো সো লাস্ট টাইম আমি এই প্রেজেন্টেশনে আমি এই এই স্লাইডটা ব্যবহার করেছিলাম বেসিক্যালি, কারণ আমার অডিয়েন্স যারা ছিল তাদের বেশিরভাগেরই ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এর অর্থ হচ্ছে তারা কোয়ান্টামের সাথে একটু কম পরিচিত হলেও ট্র্যাডিশনাল থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ধারণার সাথে অনেক বেশি পরিচিত। তো আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং ট্র্যাডিশনাল থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে কি অবদান রেখেছে সেটা তাদেরকে একটু করে বলি। তো তারা যেন সেটা তাদের অলরেডি যা জানে তার প্রেক্ষাপটে চিন্তা করতে পারে, এই কারণে আমি এইখানে দিয়েছি। এখানে এই গ্রাফে এই এটা বেসিক্যালি ভেন ডায়াগ্রাম, তো এখানে যেগুলো গ্রে ধূসর সেগুলো হচ্ছে বেসিক্যালি এক্সিস্টিং কমপ্লেক্সিটি ক্লাস, যেগুলো থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে ব্যবহার করা হয়। তো যারা কমপ্লেক্সিটি ক্লাস ব্যাপারটার সাথে পরিচিত না তাদেরকে বলি, সেটা হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স আমরা বেসিক্যালি সবসময় বিভিন্ন রকমের ক্লাস তৈরি করি। ক্লাস মানে হচ্ছে শ্রেণী। একটা ক্লাস হচ্ছে কালেকশন অফ all programs problems that has a common defining property. So for example, সকল যোগ অঙ্ক, এটা একটা কমপ্লেক্সিটি ক্লাস হতে পারে। ঠিক আছে? এটা আমরা কোনো নাম, অফিসিয়ালি কোনো নাম দিই না, কারণ এটা এত সহজে এটা নিয়ে আমরা গ্র্যাজুয়েট লেভেলে চিন্তা করি না, কিন্তু এটা ফ্রম এ ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ সকল যোগ অঙ্ক এটা একটা কমপ্লেক্সিটি ক্লাস। একইভাবে কেউ বলতে পারে যে সকল গুণ অঙ্ক, গুণ অঙ্কের সমস্যা, সেটা আরেকটা কমপ্লেক্সিটি ক্লাস। ঠিক আছে? এবং শুধু তাই না, তুমি চাইলে ইচ্ছা করলে একদম ম্যাথমেটিক্যালি উপপাদ্য প্রমাণের মতো করে দেখাতে পারো যে সকল গুণাঙ্কের সমস্যার যেই ক্লাস কালেকশন, সেটার মধ্যে যেটা সবচেয়ে কঠিন সমস্যা, আর সকল যোগ অঙ্কের সমস্যার যে ক্লাস সেটার মধ্যে যেটা সবচেয়ে কঠিন সমস্যা, এই দুটো সমস্যা একই রকম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার দিয়ে একই রকম রিসোর্স খরচ করে, অর্থাৎ একই রকম মেমোরি এবং স্পিড খরচ করে করা যায়। এর অর্থ হচ্ছে এই দুইটা কম্পিউটেশনালি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো তুমি যদি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের ভাষায় বর্ণনা করতে চাও, সেটা হচ্ছে দেয়ার ইজ এ পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম, অর্থাৎ এমন একটা প্রসেস যেটা কিনা রিজনেবল অ্যামাউন্ট অফ কম্পিউটেশনাল রিসোর্স খরচ করে, যেটা দিয়ে তুমি একটা ক্লাসের সবগুলো প্রবলেমকে আরেকটা ক্লাসের সবগুলো প্রবলেমে কনভার্ট করতে পারবা। যেমন যে কোনো গুণাঙ্ককে চাইলে অনেকগুলো যোগ অঙ্কের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। ঠিক আছে? সিকোয়েন্স হিসেবে প্রকাশ করা যায়। কাজে সকল গুণাঙ্কের সমস্যার যে ক্লাস, সেটাকে আমরা চাইলে সকল যোগ অঙ্কের সমস্যার ক্লাস হিসেবে ট্রান্সলেট করতে পারি। তো এই ভেন ডায়াগ্রামে যেহেতু বিভিন্ন সেট দেখা যাচ্ছে এবং একটা সেট আরেকটা সেটের পুরোপুরি ম্যাচ করছে না, কেউ ছোট কেউ বড়, তার মানে হচ্ছে যেটা বড় সেখানে এমন একটা প্রবলেম আছে যেটা ছোট সেটের প্রবলেমগুলোর মধ্যে কোনোটাতে কনভার্ট করা যায় না। ঠিক আছে? পলিনোমিয়াল টাইমে। তো যে দুইটা ক্লাস হচ্ছে রোগিন, এগুলো হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর অবদান। কিউএমএ, কোয়ান্টাম মার্লিন আর্থার, আমি অত ডিটেলসে যাব না, বাট নামগুলো বলছি যাতে তোমরা গুগল করতে পারো। আর বিকিউপি, বাউন্ডেড কোয়ান্টাম পলিনোমিয়াল টাইম প্রবলেম। বিকিউপি হচ্ছে বেসিক্যালি যেসব প্রবলেম আমরা জানি যে আমরা কোয়ান্টাম কম্পিউটার দিয়ে ইজিলি সলভ করতে পারবো। আর কিউএমএ গুলো আমরা সবসময় শিওর না যে আমরা একটা কোয়ান্টাম অ্যালগোরিদম দিয়ে সহজে সলভ করতে পারবো কিনা। ঠিক আছে? সো আর পি, যেটা সেটা হচ্ছে বেসিক্যালি যেগুলো আমরা সহজে ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে সলভ করতে পারি। এনপি হচ্ছে ইন জেনারেল সহজে ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে সলভ করতে পারি না, সরি, খুব কঠিন গুলো সহজে ক্লাসিক্যাল অ্যালগোরিদম দিয়ে সলভ করতে পারি না, বাট অন এন অ্যাভারেজ আমরা পারি। তো ফর এক্সাম্পল তুমি ঢাকা থেকে ধরো বেনাপোল যাবে, কলকাতা যাবা, কোন পথে গেলে সবচাইতে কম খরচে যাওয়া যাবে,
সবচেয়ে কম বার থেমে যাওয়া যাবে, সবচেয়ে কম গ্যাস ইয়ে করে যাওয়া যাবে, সবচেয়ে কম বার ফেরি পার হতে হবে, তুমি যদি এভাবে করে একটা একটা শর্ত যোগ করতে থাকো, এটা হচ্ছে এনপির মধ্যে পড়ে। ঠিক আছে? আবার একটা সংখ্যা প্রাইম কিনা, মৌলিক কিনা, এটা চেক করার হচ্ছে পি এর মধ্যে পড়ে। তো আমি ওই লেকচারে এই ছবিটা ব্যবহার করেছি যাতে ওরা তাদের ইতিমধ্যে তারা যেসব ক্লাসের সাথে পরিচিত, যেগুলো তারা প্রতিদিন ব্যবহার করে, যেহেতু তারা কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যালের লোকজন, সেগুলোর উদাহরণ দিয়েছে, এবং তার সাথে আমি লাল আর সবুজ এই দুইটা কোয়ান্টাম উদাহরণ দিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আহ, মানে কোয়ান্টাম কম্পিউটিং আসলে কমপ্লেক্সিটি থিওরিতে কি অবদানটা রেখেছে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ভাইয়া, একটা আছে, সেটা হলো সাজ্জাদ ভাইয়ের হলো একটু মাইক নষ্ট, সো আমার আর কি সাজ্জাদ ভাই কোশ্চেনটা করে দিচ্ছে আমাকে শিওর। আর কি টেক্সটেল বলেছিল। সেটা হলো সাজ্জাদ ভাই বলেছে একটু কিউএমএ পোর্শনে কোয়ান্টাম মাল্টিমিটারে যে যে কিটাইবের যে প্রুফ, কিউএমএর যে প্রুফ ছিল, এটা নিয়ে মনে হয় একটু ভাইয়া বলছিল একটু মানে বলতে আর কি, এক সো মিনিট বা এরকম। তো মানে কি টাইপের, সরি। যেটা প্রথম প্রুফ, যেটা ওই যে প্রথমে তো সে মনে হয় সেটা 3 সেট না 5 সেট করেছিল কিউএমএ কমপ্লিট, সরি কিউএম এর মধ্যে ওটা, মানে আমি আমি তো অনেক আগে পড়েছিলাম প্রুফটা, বাট ওটা তো মনে হয় ডায়াগোনালাইজেশন ব্যবহার করেছিল, ক্যান্টরস ডায়াগোনালাইজেশন, রাইট? সাজ্জাদ ভাই মানে, হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ ভাই ইয়েস লিখেছে, হ্যাঁ ওইটা, হ্যাঁ। হ্যাঁ। সো হ্যাঁ মানে, তো তো প্রশ্নটা কি? প্রুফটা নিয়ে একটু কথা বলতে, ফার্স্ট প্রুফটা নিয়ে, যেটা কিউএম এর কোন ক্লাস এমন টাইপের কিছু একটা ছিল আর কি। সো সো আমি যদি ঠিক মতো মনে করে থাকি, মানে এটা হচ্ছে ওই কিতাব, ওর যে খুবই জোস একটা বই লিখেছে, বইটা দুইটা কারণ হলো, একটা হচ্ছে কিতাবের রাইটিং স্টাইল খুবই সুন্দর, মানে বিশেষ করে কেউ যদি থিওরি কম্পিটিশন বা ম্যাথমেটিক্স এর ব্যাকগ্রাউন্ড থেকে আসে তার পড়তে খুব মজা লাগবে, কারণ সে ওদের স্টাইলে বইগুলো আর্টিকেল জার্নাল পেপার লিখে, বইটা ওরকম। বাট বইটা আরেকটা ভালো দিক হচ্ছে বইটার প্রথম হাফ কিন্তু থিওরি কম্পিউটার সায়েন্সের জন্য ডেডিকেটেড, সো তোমরা চাইলে ওই একটা বই কিনে ওটা দিয়ে তোমরা দুইটাই পড়তে পারবা। সো আমার যদি মনে পড়ে, ও বোধহয় প্রথমে 5 সেট বা এরকম কিছু একটা প্রমাণ করেছিল, তারপরে বোধহয় ওটাকে 3 সেটে চলে এসেছিল। মানে বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এটা যে কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি বলে জ্ঞান বিজ্ঞানের যে শাখা, এটা বেসিক্যালি জন্ম হয়েছে কিটাবের হাত ধরে। হ্যাঁ, অ্যালেক্সে কিটাইব, সে ক্যালটেকের প্রফেসর। সে অন্য একটা কারণে হয়তো কারো কারো কাছে পরিচিত হতে পারে, যারা কিনা ফেজ এস্টিমেশন অ্যালগোরিদম টা কেউ প্রোগ্রামিং করেছো বা পড়েছো। ফেজ ডিস্ট্রিবিউশন অ্যালগোরিদমটা হচ্ছে কিতাবের প্রস্তাব করা। এবং আমরা যে এখন টেক্সট বই সোর্স অ্যালগোরিদম পড়ি, সোর্স অ্যালগোরিদমে যে ফর্মুলেশনটা আমরা নর্মালি ক্লাসে পড়াই ছেলে মেয়েদেরকে, সেটা হচ্ছে কিতাবের ফর্মুলেশনটা, যেটা আমরা ফেজ এস্টিমেশন অ্যালগোরিদম দিয়ে করি। বেসিক আইডিয়াটা হচ্ছে তুমি এই প্রবলেমটাকে একটা আইগেন ভ্যালু অ্যাপ্রক্সিমেশন প্রবলেমে কনভার্ট করবে, তারপর তুমি ফেজ এস্টিমেশন দিয়ে করবে। হ্যাঁ, আরো ইন্টারেস্ট একটা হিস্টোরিক্যাল অ্যানেকডোট হচ্ছে, সে তো তখন রাশিয়াতে ছিল, রাশিয়াতে তো তখন ওদের সমাজগুলো যেহেতু কমিউনিস্ট গভর্নমেন্ট, খুবই রেস্ট্রিক্টেড ছিল। তো সে খালি শুনেছে যে পিটার শোর নামে একজন কোয়ান্টাম অ্যালগরিদম বের করেছে প্রাইম ফ্যাক্টর বের করার জন্য, কিন্তু পলিটিক্যাল কারণে তার সেই অ্যাক্সেসটা ছিল না ওই জার্নালের প্রতি। তো সে যেটা করেছে, ঠিক আছে আমি নিজে নিজে বের করি, ওভাবেই সে শোর্স অ্যালগরিদম অল্টারনেট প্রুফটা বের করেছিল। ঠিক আছে, এনিওয়ে। সো সো সাজ্জাদ, সো সো আমার যতটুকু মনে পড়ে এটা ও ডায়াগোনালাইজেশন ব্যবহার করেছিল, বাট what I can do is আমরা নেক্সট মিটিং আমরা একদম থরলি কিভাবে সেই প্রুফটার ভিতর দিয়ে যেতে পারি। ইজ দ্যাট ওকে? ও, তুমি তো চ্যাটে বলছো নিশ্চয়ই। না না, আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট। ওকে, ঠিক আছে। তো সাজ্জাদ, তাহলে একটা ইয়ে করি, মানে মানে আমি ওইটুকু হিন্টস দিলাম যারা কিনা ক্যান্টরস ডায়াগোনালাইজেশনের সাথে পরিচিত। এখানে কি এমন কেউ আছে যারা ধরো এই জিনিসটা কখনো প্রমাণ করেছো যে হ্যাঁ, ধরো 0 আর 1-এর মধ্যে অসীম সংখ্যক ইয়ে আছে, বাস্তব সংখ্যা আছে, এই জিনিসটা কি কখনো কাউকে ক্লাসে সিলেবাসের জন্য প্রমাণ করতে হয়েছে? হ্যাঁ, ডেনসিটি প্রপার্টি দিয়ে আমরা প্রমাণ করেছিলাম। রাইট 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 রাইট। সো ওটা কিন্তু তোমরা বেসিক্যালি ক্যান্টরস ডায়াগোনালাইজেশন ইউজ করেছো, কি টাইপ সেটা ইউজ করেছিল। রাইট। হোয়াট আই ক্যান ডু ইজ, তো আমি একটা হিন্টস দিলাম, বাট আমি আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নেক্সট মিটিং এ কি টাইপের প্রুফটা একদম থরলি পুরোটা যেতে পারি। আই থিঙ্ক দিস ইজ সামথিং কোয়ান্টামের লোকজন জানা উচিত। খুবই এলিগেন্ট, এবং অলসো এটা একটা কালচারাল ইয়েও দিবে, কনটেক্সটও দিবে যে কোয়ান্টাম কম্পোজিট থিওরি শুরুটা কোথায়। কারণ আমরা এখন এখন যারা নতুন কোয়ান্টামে ঢুকে, তারা তো আসলে ঢুকে হচ্ছে নিয়ার টার্ম কোয়ান্টাম অ্যালগোরিদমের ইয়ে থেকে। আমাদের সময় কিন্তু ব্যাপারটা আলাদা ছিল।
আমরা ঢুকতাম হচ্ছে এই এই কিতাবের প্রুফ, হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম ওগুলো দিয়ে। তো কাজে ইট কুড বেশি মানে ওভারঅল ছবিটা মাথায় রাখাটা ভালো আর কি। ঠিক আছে, তো আমরা এটা হাউ অ্যাবাউট আমি এখন একটা হিন্টস দিলাম, আর আমি আরো থরলি এটা নেক্সট মিটিং এ করি ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম। আচ্ছা, can I ask you যে এই কোয়ান্টাম কমপ্লেক্সিটি, what is the roadmap towards it? মানে কমপ্লেক্সিটি থিওরি হয়ে যে রোডম্যাপটা, ওটা কি? মানে what is the recommended books and papers that মানে that is the একদম default de facto books that we should study ওকে ওকে study? ওকে সো আমি আমি একটা কাজ করি, আমি তোমাকে আসলে লিঙ্কটাই দিয়ে দিই। হ্যাঁ, কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি, আই থিঙ্ক দ্য বেস্ট হচ্ছে ক্লিভেটটা। আমি অ্যাকচুয়ালি নো, জন ওয়াটার্স, ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওইটা দিয়ে, ওইটাও স্টিল কিছুটা পুরানো হয়ে গেছে। আমি ডাবল চেক করবো, মানে আমি যখন পড়তাম তখন ওইটাই স্ট্যান্ডার্ড হিসেবে ধরতো, তাই আমি ওটা দিচ্ছি। বাট মানে আমি পরে চেক করে এর চাইতে লেটেস্ট কিছু আছে কিনা সেটা জানাবো। ওকে, ঠিক আছে। That would be great. হ্যাঁ, এই যে জন ওয়াটার্সের যেটা কোয়ান্টাম কম্পিউটেশন কমপ্লেক্সিটি, আই থিঙ্ক দ্যাটস এ গুড স্টার্ট। ঠিক আছে। আর কেউ যদি সো কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি হচ্ছে এটা, আর কেউ যদি হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম নিয়ে পড়তে চায় তাহলে আমার প্রফেসরের একটা আছে, আমি বলি হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম, এই যে এটা। তো একই বছর লেখা দেখি দুইটাই। সো এটা হচ্ছে হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম, যেটা বেসিক্যালি আমার প্রফেসর শর্টস অ্যালগোরিদমটাকে উদাহরণ হিসেবে পিক করেছে এবং দেখিয়েছে কেন এটা হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম। ঠিক আছে। সো এইটা হচ্ছে হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম একটা পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে লেখা, যেটা হচ্ছে অ্যাবেলিয়ান হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম। এখানে কি কারো গ্রুপ থিওরি নিয়ে এক্সপোজার আছে? কিছুটা। ওকে, সো বেসিক্যালি গ্রুপ থিওরিতে, তো গ্রুপ থিওরি কি বেসিক্যালি, তুমি তোমার মাথায় একটা সেট আছে, সেটের উপরের সাথে তুমি এবার একটা অ্যালজেব্রিক অপারেশন কনসিডার করছো। যেমন ধরো আম, সকল পূর্ণ সংখ্যার সেট, এটা তো আমরা চিন্তা করতে পারি, রাইট? ধরো 1 2 3 4 করে। এখন আমরা যদি বলি সকল পূর্ণ সংখ্যার গ্রুপ, যেখানে গ্রুপ অপারেশন হচ্ছে যোগ, তার মানে কি 1 2 3 4, এবং তাদের মধ্যে একটা মাত্র অপারেশন লিগ্যাল, সেটা হচ্ছে যোগ। কেউ গুণও করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা তোমার স্বাধীনতা, তুমি কি ধরনের গ্রুপ পছন্দ করবে। তো তুমি যোগ যদি চিন্তা করো তাহলে যোগ চিহ্নের বাম পাশে আর ডান পাশে যে দুইটা জিনিস, এই দুইটা আমরা যদি ক্রম বা অর্ডার পরিবর্তন করি তাহলে কিন্তু যোগের উত্তর সেম থাকে, রাইট? 1 + 2 = 3, 2 + 1 = 3। তো যেসব গ্রুপের অপারেশনের অর্ডার চেঞ্জ, অপারেন্ডের অর্ডার চেঞ্জ করলেও ভ্যালু সেম থাকে, এগুলোকে বলে অ্যাবেলিয়ান গ্রুপ। সো শর্টস অ্যালগোরিদম হচ্ছে একটা অ্যাবেলিয়ান হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম। তো আমার প্রফেসরের যে পেপার, যেটা সেকেন্ড লিঙ্ক, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাবেলিয়ানের উপর ফোকাস করা। এর বাইরে এমন আছে যেটা কিনা নন অ্যাবেলিয়ান হিডেন সাবগ্রুপ। যেমন আমি যে স্লাইডটা দেখিয়েছিলাম, ওই যে এখানে দেখো গ্রাফ আইসোমরফিজম একটা প্রবলেম আছে না স্ক্রিনে? তোমরা কি? Yes. হ্যাঁ, গ্রাফ আইসোমরফিজম হচ্ছে নন অ্যাবেলিয়ান হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম। সো তোমরা যদি সেটা নিয়ে করতে চাও তাহলে বিনয়ের সাথে আমি আমার পেপারটা দিতে পারি। সেটা বেসিক্যালি আমার পিএইচডি থিস একটা চ্যাপ্টার ছিল। দেখি ওটা দিতে পারি কিনা। ভাইয়া ওখানে কি বাঘের কোনো ছবি ছিল? না, আমারটা তো বাকি ছিল না। Okay, এই যে এটা কোয়ান্টাম, আমি এটা লিঙ্কটা দিয়ে দিই। এটা অবশ্যই অন্য যেগুলো দিয়েছি সেগুলোর মতো অত পরিশীলিত না। আহ, এটা যদি আজকে 10 বছর পরে লিখলে হয়তো আমি আরেকটু সুন্দর করে লিখতে পারতাম, বাট এটা অ্যাটলিস্ট ম্যাথটা কারেক্ট আর কি। সো এটা হচ্ছে বেসিক্যালি হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম ফর নন অ্যাবেলিয়ান গ্রুপ। সো এগুলো হচ্ছে লাইক নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটার হওয়ার আগে এগুলো নিয়ে আমরা চিন্তা করতাম আর কি, কমপ্লেক্সিটি থিওরি অথবা হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম। ঠিক আছে। এনিওয়ে, সো আমরা তাহলে আমার ওটাতে, আমার একটা হ্যাঁ প্রশ্ন হচ্ছে শিওর যে শিওর শিওর প্লিজ। লাইক
আমি like I know a little bit of group theory and I know a little bit of graph theory as well, but আমি এটা এই যে algorithms গুলো I think I'm not getting how to penetrate or tackle these problems, মানে how do we attack these problems and study these problems, এটা যদি একটুখানি বলে দেন what is the requirement and prerequisites, খুব ভালো হবে। Sure. So first of all, um, I don't even know যে এখন যদি তুমি কোয়ান্টাম কম্পিউটিং এর ধরো ইন্ডাস্ট্রিতে চাকরিতে যাও, এগুলো যদি তুমি জানো ডেফিনেটলি খুবই ইমপ্রেসিভ হবে ব্যাপারটা। কিন্তু আমি জানি না এগুলো আর ইন্টারভিউতে জিজ্ঞেস করে কিনা। তো একাডেমিয়াতে ডেফিনেটলি জিজ্ঞেস করবে। এখন যদি তুমি ধরো কলেজ পার্কে অ্যান্ড্রু চাইল্ডস এর কাছে পোস্টডক করতে আসো বা পিএইচডি করতে আসো, দিস ইজ হোয়াট হি ওয়ার্কস অন, আমার প্রফেসরের সাথে দিস ইজ হোয়াট হি ওয়ার্কস অন। সো সো বা স্কট অ্যারনসন, ওরা এগুলো নিয়ে কাজ করে। কিন্তু সো সো ফার্স্ট অফ অল মানে এগুলো খুবই মানে ম্যাথমেটিক্যালি খুবই ফান, বাট আমি এখনো আমি জানি না, যেহেতু আমিও আসলে ইন্ডাস্ট্রিতে নতুন, যে এগুলো আসলে কতটুকু ইন্ডাস্ট্রি সিরিয়াসলি নেয়। বাট তুমি যদি স্টিল ইন্টারেস্টেড থাকো, শিওর, মানে অফকোর্স ইউ শুড স্টাডি দিস, এটা খুবই মজার। সো স্টার্টিং পয়েন্ট কি হতে পারে আমি একটু চিন্তা করে বলি। সো সো আই গেস তার আগে আমি বলি যে স্টার্টিং পয়েন্ট তুমি কেন, নিশ্চয়ই তুমি চাইবে যেখানে একটা আনসলভ প্রবলেম সলভ করতে, রাইট? এটাই তো নিশ্চয়ই তোমার টার্গেট, তাহলে তুমি কেন খামাখা এগুলো পড়বা? তো হিডেন সাবগ্রুপ প্রবলেমের যেটা এখনো যেটা আনসলভ প্রবলেম, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাবেলিয়ানের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্রবলেম যদি অ্যাবেলিয়ান হিডেন সাবগ্রুপ প্রবলেম হয়, তাহলে এখন পর্যন্ত কোনো নন ক্লাসিক্যাল অ্যালগরিদম নাই যেটা দিয়ে এটা সলভ করা যায়। বাট এরকম কোনো প্রমাণও নাই যে ক্লাসিক্যাল অ্যালগরিদম কোনোদিন পাওয়া যাবে না। এবং আমরা এটাও জানি যে পলিনোমিয়াল টাইম কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে এটা সলভ করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট, কারেন্ট স্ট্যাটাস। ঠিক আছে, এবার নন অ্যাবেলিয়ানের, সেই নন অ্যাবেলিয়ানের প্রবলেম আমি লাস্ট পিএইচডি এর পরে মনে হয় না লোকজন এগুলো নিয়ে খুব একটা কেয়ার করে। সো নন অ্যাবেলিয়ানে আমরা যেটা জানি এখন সেটা হচ্ছে সো 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 তার মানে কি হিডেনেরটা ইন্টারেস্টিং কেন? হিডেনের একটা খুব হিডেন সাবগ্রুপ অ্যালগরিদম একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটা সিকিউরিটির সাথে জড়িত। আরেকটা হচ্ছে ডিসক্রিট লগারিদম প্রবলেম, যেটা কিনা বোথ সিকিউরিটির সাথে জড়িত আবার কোয়ান্টাম মেশিন লার্নিং এর সাথে জড়িত। সো সো কাজে এরা এই অর্থে ইন্টারেস্টিং মানুষের কাছে। এবার আমি নন অ্যাবেলিয়ান হিডেন সাবগ্রুপ প্রবলেমে আসি। সেখানে সবচেয়ে রিপ্রেজেন্টেটিভ প্রবলেম হচ্ছে গ্রাফ আইসোমরফিজম প্রবলেম। গ্রাফ আইসোমরফিজম প্রবলেম অনেক কাজে ইউজ হয়। যেমন ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কেউ যদি সার্কিট লেআউট নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে, ওখানে দুইটা সার্কিট লেআউট সেম কিনা, এটা গ্রাফ আইসোমরফিজমের মধ্যে পড়ে, প্রবলেমের মধ্যে পড়ে। তারপর ধরো আমি 2014 সালে একটা ইন্টার্নশিপ করেছিলাম ইসাতে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটা ইনস্টিটিউট আছে, ইনফরমেশন সায়েন্সেস ইনস্টিটিউট। ওরা অ্যাকচুয়ালি এই বছর আবার নিচ্ছে, ইন্টার্নশিপ খুঁজতেছে, একই গ্রুপ। তো ওরা বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের ইলেকট্রিক্যাল সিকিউরিটি, ইলেকট্রনিক সিকিউরিটি নিয়ে কাজ করে। তো আমার যে অ্যাডভাইজার ছিল, তার কাজ ছিল ধরো একটা ভেন্ডর থার্ড পার্টি ওদেরকে কিছু চিপ সাপ্লাই দিল যেখানে কিছু সার্কিট আছে। তুমি জানতে চাও এই সার্কিটগুলোর মধ্যে কোনো ট্রোজান বা ভাইরাস সার্কিট আছে কিনা, ম্যালিশিয়াস সার্কিট আছে কিনা। তো তুমি কিভাবে করবে? অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে তোমার একটা ডিকশনারি অফ ম্যালিশিয়াস সার্কিট আছে, তুমি ম্যাচ করে দেখবা যে কোনো একটা গ্রাফ স্ট্রাকচার ম্যালিশিয়াস সার্কিটের গ্রাফ স্ট্রাকচারের সাথে ম্যাচ করে কিনা। সেটা ইন দ্যাট সেন্স এটা একটা গ্রাফ আইসোমরফিজম অ্যালগরিদম। ঠিক আছে, তো গ্রাফ আইসোমরফিজম অ্যালগরিদমের কোনো পলিনোমিয়াল, গ্রাফ আইসোমরফিজম প্রবলেমের কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম নাই। তো ওইটা আরেকটা ড্রামা, ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সে, সেটা আরেকদিন বলবো। আমি হয়তো like I'm going deeper and deeper into that rabbit hole, but at the risk of my time loss, but আমি তাও বলছি যে what is a more stronger problem? Is the abelian group hidden subgroup problem a more stronger problem, or like the generalized বা কোরম কিছু আছে যেটা নন abelian দিয়ে করা গেছে? নন অ্যাবেলিয়ান অফকোর্স হার্ডার, নন অ্যাবেলিয়ান হার্ডার। এখন নন অ্যাবেলিয়ানে আমরা যেটা জানি, মানে আমার পিএইচডি রেজাল্টটা হচ্ছে এই হিডেন সাবগ্রুপ অ্যালগরিদমের স্ট্যান্ডার্ড যে অ্যাপ্রোচ, সেটা দিয়ে এটা সলভ করা যাবে না, পিরিয়ড, কাহিনী শেষ। তার মানে কিন্তু আমি এরকম কোনো কিছু বলি নাই যে হিডেন সাবগ্রুপের কোনো এমন কোনো
স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে যাবে না, কিন্তু কোনো নতুন নতুন ভেরিয়েন্ট সামনে থাকতে পারে যেটা দিয়ে হতে পারে। ফর এক্সাম্পল, গ্রেগ কুপারবার্গের সাথে আমার এক ব্যাটসম্যান একটু আড্ডা হয়েছিল, সে সাজেস্ট করেছিল যে রিং অফ ক্যারেক্টার যেটা, সেটা দিয়ে অ্যাপ্রোচে করা যায় কিনা। অর্থাৎ তুমি তো, তোমার তো গ্রুপ আছে, গ্রুপ হচ্ছে মাত্র একটা অপারেশন, তুমি যখন দুইটা অপারেশন নাও সেটা হচ্ছে রিং, দুইটা অ্যালজেব্রিক অপারেশন। এবং যে কোনো একটা গ্রুপের আবার একটা রিপ্রেজেন্টেশন থাকে, সেটা অনেকে লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে করে। তো আমরা বেসিক্যালি গ্রুপ থেকে লিনিয়ার অ্যালজেব্রাতে গেছি, যেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেশন থিওরি। তারপর সেটা আমরা দেখিয়েছি, তারপর আমরা ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন যেটা, সেটা বের করেছি যে কোনো একটা গ্রাফ আইসোমরফিজম প্রবলেমে। সেখান থেকে আমরা আবার ম্যাট্রিক্স থেকে গেছি কোয়ান্টাম মেকানিক্সে, যে তোমরা সবাই জানো ম্যাট্রিক্স কোয়ান্টাম মেকানিক্সে কত ইউজফুল। সো আমি খুব রাফলি বলছি, কারণ আমাদের আরো একটা টপিক কভার করতে হবে। I can talk about this some other day. I am happy to talk about this. যদি ওটা Yeah, that interesting that would be really nice. Like if you're looking for polynomial ideals and something of that sort, I'd be really interested. ওকে, সো হাউ অ্যাবাউট দিস, আমরা অন্য কোনো একদিন আমরা কিটাইবের প্রুফটা পিছনে খরচ করি, প্লাস তার সাথে আমি আমার যে লিঙ্কটা দিয়েছি আমার ওই চ্যাপ্টারটার হাইলাইট যেগুলো প্রুফ, সেগুলো জাস্ট উইল নট গো ইনটু ডিটেলস, বাট জাস্ট অ্যাটলিস্ট ব্রিফলি কভার করে দেখো যে, তারপর তুমি দেখো যে এটা তোমাকে কোনো একটা ওপেন কোশ্চেনে ইনস্টিগেট করে কিনা। হাউ অ্যাবাউট দ্যাট? That would be great. That would be great. ওকে ওকে, আমি এটা তাহলে মাথায় রাখবো। ওকে, এটাতে এটা তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 84 স্লাইডের একটা স্লাইড ডেক। আমরা মাত্র 7 নাম্বার স্লাইডে আছি, এবং আই থিঙ্ক উই হ্যাড এ ভেরি গুড ডিসকাশন টুডে। আমি আর দুইটা স্লাইড কভার করে, তারপরে আর 2-3টা স্লাইড কভার করে আমরা তাহলে গ্রাফ স্টেটে চলে যাই। হাউ অ্যাবাউট দ্যাট? হ্যাঁ হ্যাঁ, ভালো। ওকে, আর হ্যাঁ বলো। আরেকটা কোশ্চেন ছিল, একটা শর্ট কোশ্চেন। Sure. এটা যখন ইনিশিয়ালি প্রেজেন্ট করা হয়েছিল, মানে কতক্ষণ লেগেছিল যে 84 স্লাইডস এর মধ্যে? ও, এটা হচ্ছে আমার সবগুলো 1 ঘন্টার টক, মানে বেসিক্যালি 50 থেকে 55 মিনিটের টক, তারপর হচ্ছে 5 থেকে 7 মিনিটের কোয়েশ্চেন আনসার। নর্মালি কোয়েশ্চেন আনসার ব্যাপারটাতে অত সময় রাখা হয় না, কারণ হচ্ছে মানে মানে আমি জানি না এটা কতটুকু স্ট্যান্ডার্ড, বাট আমার এখন পর্যন্ত যেটা হচ্ছে, যখনই তুমি একটা ইনস্টিটিউটে ইনভাইটেড টক বা কলোকিয়াম টক দিতে যাবা, ওরা যেটা করে তোমার বেসিক্যালি পুরো দিনের একটা প্ল্যান রাখে, রাইট? সো তুমি হয়তো লাঞ্চের আগে করে তুমি একটা 1 ঘন্টা টক দিলে, যেটাতে ডিপার্টমেন্টের সবাই আসবে। এরপরে হচ্ছে তোমার, কিন্তু তার আগে সকাল এবং পরে বিকেলের পুরোটা বেসিক্যালি তোমার টাইমটাকে ওরা 1 ঘন্টা করে ভাগ করে নেয়। তারপর ধরো বিভিন্ন ফ্যাকাল্টির সাথে তোমাকে মিটিং সেট করে দেয়। সো যে কারণে যারা তোমার সাথে খুবই সিরিয়াস লম্বা প্রশ্ন উত্তর পর্বে যাবে, তারা হয়তো ওই প্রশ্ন উত্তরে কোনো প্রশ্নই করে না, বিকজ দে নো যে দে হ্যাভ ডেডিকেটেড 1 hour or 30 minutes সামথিং লাইক দ্যাট। তো তোমার পুরো দিনটা, এই কারণে এটা একটু লম্বা। কারণ এটা ঠিক এরকম না যে আমি 45 মিনিট টক দিয়েছি, 15 মিনিট বা 20 মিনিট কোয়েশ্চেন অ্যান্সারের জন্য রেখেছি, কারণ কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আমার পুরো পরের 2-3 ঘন্টা ছিল বিভিন্ন ফ্যাকাল্টির সাথে আলাদা আলাদা। ঠিক আছে, এনিওয়ে, বাট দ্যাটস এ ভেরি গুড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। ওকে, সো এরপর আমি যেটা করেছিলাম, ওদেরকে একটা টাইমলাইন দেখিয়েছিলাম, যে আমি বেসিক্যালি কোয়ান্টাম অ্যালগোরিদমের একটা টাইমলাইন বের করেছিলাম, যেখানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা ওই ডিসকাশনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট টাইমলাইন, সেগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট, সেগুলো আমি দেখিয়েছি। তো দের ইজ এ রিজন যে কেন আমি এইভাবে সাজিয়েছি। আমি তো অন্য কোনোভাবেও ইম্পর্টেন্স গুলো অন্যভাবেও সাজাতে পারতাম। তো সেটাই আমি একটু করে বলি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা শুরু হয়েছে ফাইনম্যানের প্রথম পেপার থেকে, আর শেষ হয়েছে রাফলি 2020 সালে। ঠিক আছে, তো এটা তো মানে একটা জিনিস দেখো যে প্রথমে আমি যে 3টাকে হাইলাইট করেছি, ফাইনম্যানের অরিজিনাল পেপার, তারপর হচ্ছে গ্রোভারের পেপার আর শোরের পেপার। তো এগুলো যে কি বেসিক্যালি ট্রিগার করেছিল ফান্ডিং ফর একাডেমিক রিসার্চ প্রোগ্রাম, এই 3টা পেপার। ঠিক আছে, সো আমি বেসিক্যালি এগুলো এভাবে করেছি কিভাবে তারা ফান্ডিং, বিভিন্ন এজেন্সি বা প্রাইভেট ইন্ডাস্ট্রির ফান্ডিং গুলোকে ইনফ্লুয়েন্স করেছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এগুলোকে সিলেক্ট করেছিলাম। সো এগেইন এগুলো সাবজেক্টিভ অবশ্যই। তারপরে যখন তোমার এই কোয়ান্টাম কেমিস্ট্রি যে 2005-এর পেপার, যেটা সেথ লয়েডের পেপার, তারপর হচ্ছে 2008-এর পেপার, যেটা কিনা এটা হচ্ছে HHL অ্যালগরিদম, আর 2000 সরি হাইলাইটেড হচ্ছে 2টা, 2005-এটা হচ্ছে সেথ লয়েডের পেপার, আর 2015-টা হচ্ছে VQE পেপার। ঠিক আছে, তো
এই দুইটা পেপার বেসিক্যালি কেমিস্ট্রি এবং ফিজিক্স রিলেটেড বেশ কিছু গভর্নমেন্ট ল্যাব ফান্ডিং এবং একাডেমিক ফান্ডিংকে ট্রিগার করেছিল। স্পেশালি সেথ লয়েডের 2005-এর পেপার যেটা, সেটা যে একাডেমিক ফান্ডিং গুলো এনএসএফ বা ডিপার্টমেন্ট অফ এনার্জি থেকে এই ফান্ডিং গুলোকে ট্রিগার করেছে। একইভাবে সো তুমি যদি এই যে 2015টা চিন্তা করো, এই পেপারটা যে কি প্রাইভেট ইন্ডাস্ট্রি যেমন ধর আইবিএম, গুগল, মাইক্রোসফট এদের ফান্ডিং গুলোকে ট্রিগার করেছে হচ্ছে এই 2015 সালের পেপারটা। সো তুমি আমার অ্যাটিটিউডটা বুঝতে পারছো, আমি বেসিক্যালি কিভাবে এগুলো বিভিন্ন এজেন্সি ফান্ডিং ডিসিশন গুলোকে ইনফ্লুয়েন্স করেছে সেটাই আমি এখানে প্রভাব দেখাতে চাচ্ছি। কম্পেয়ার করতে পারো তুমি বাংলাদেশের এলআইসিটি প্রজেক্ট, যেটা যে বাংলা কম্পিউটিং প্রজেক্ট, যেটা প্রায় 180 কোটি টাকার একটা ফান্ডিং রিলিজ করেছে। তো সেটা হচ্ছে বেসিক্যালি শাহজালাল ভার্সিটিতে একটা জাফর স্যার একটা লম্বা চওড়া ওয়ার্কশপ করেছিল, যেখানে পলিটিশিয়ানদেরকেও কানেক্ট করা হয়েছিল, যে কারণে পলিটিশিয়ানরা পরবর্তীতে এই ধরনের রেজাল্ট গুলো থেকে দেখে ডিসাইড করেছে ওকে আমরা আসলে বড়সড় ভাবে ফান্ডিং দিয়ে একটু গুছায় কাজ করা উচিত। তো এটা তুমি ওভাবে কম্পেয়ার করতে পারো আর কি। এবং তোমার টাইমিংটাও দেখো, কোয়ান্টাম কম্পিউটিং মানুষ শুরু করেছে মধ্য 80-তে, গভর্নমেন্ট এই ন্যাশনাল কোয়ান্টাম ইনিশিয়েটিভ বিলটা পাস হতে লেগেছে তো 2018, তার মানে হচ্ছে এদিকে 18 বছর, ওদিকে প্রায় 15 বছর, অলমোস্ট 30 বছরের কাছাকাছি। একইভাবে তুমি উভয় চিন্তা করতে পারো, যারা বাংলাদেশের ফান্ডিং এনভায়রনমেন্ট থেকে পরিচিত, বাংলাদেশে মানুষ বাংলা কম্পিউটার নিয়ে রিসার্চ করছে মধ্য 80 থেকে, আর এই 150 কোটি টাকা প্রায় 200 কোটি টাকা ফান্ডিংটা এসেছে 2-3 বছর আগে মাত্র। সো ইউ কুড সি হাউ আর ডেমোক্রেসি ওয়ার্কস। ভাইয়া, আমি বলো। একটু অ্যাড করি। আর ওইটার যে হচ্ছে রুম গুলো বা জিনিসপত্র গুলো হচ্ছে আমি যখন 2019 সালে বের হব হ্যাঁ, তখন মাত্র ফুল সেট আপ হয়েছে আসলে। ওকে, দেয়ার ইউ গো। সো দিস ইজ হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। মানে সায়েন্টিস্টরা পলিটিশিয়ান থেকে বুঝাতে একসময় পলিটিশিয়ান যারা হচ্ছে কাস্টোডিয়ান অফ ট্যাক্স মানি, তারা তখন ডিসাইড করে যে ওকে এটা মেবি ন্যাশনাল ইন্টারেস্টের সাথে রেলিভেন্ট। সো সো কারো যদি ইচ্ছা থাকে বাংলাদেশে বা ভারতে 1,000 কোটি টাকার একটা রিসার্চ প্রোগ্রাম শুরু করবা, এখন থেকে শুরু করা উচিত, তাহলে 30 বছর পরে গিয়ে পাবা। এবং ইট ইজ রিয়েলিটি, সব দেশে এভাবে হয় জিনিসটা। ওকে, সো একইভাবে আমরা যদি অপটিমাইজেশন প্রবলেমের কথা চিন্তা করি, তাহলে 96টা হচ্ছে তোমার গ্রোভারের পেপার, আর 2008-এরটা হচ্ছে এইচএচএল অ্যালগোরিদম, 2014টা হচ্ছে কিউএওএ পেপার। সো এগুলোই বেসিক্যালি অপটিমাইজেশন এরিয়াতে ইন্ডাস্ট্রির, লজিস্টিক ইন্ডাস্ট্রি বা অপটিমাইজেশন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এদের ইন্ডাস্ট্রিয়াল ফান্ডিং গুলো ট্রিগার করেছে এগুলো। ঠিক আছে, একটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের নোট করা উচিত, সেটা হচ্ছে এখন পর্যন্ত যেসব পাবলিশ রেজাল্ট আছে সেটার ভিত্তিতে কেমিস্ট্রি রিলেটেড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের স্কেলিংটা অনেক বেশি ক্লিয়ার ফ্রম এ কমপ্লিটলি থিওরি পয়েন্ট অফ ভিউ। অপটিমাইজেশনের স্কেলিং এবং অ্যাডভান্টেজ গুলো এখন অতটা ক্লিয়ার না। সো দ্যাটস অ্যান ওপেন প্রবলেম, যেখানে এখানে যারা মিটিং উপস্থিত আছে তারা সবাই হয়তো কন্ট্রিবিউট করবে আজকে থেকে কয়েক বছর পরে, বা মেবি নেক্সট ইয়ার, হু নোস। ঠিক আছে, জাস্ট আমি আমি মানে ওখানে ওখানে অডিয়েন্সের মধ্যে কেউ কেউ আছে যারা অনেক সিজন কম্পিউটার সায়েন্টিস্ট বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তারা হয়তো এই লাইন আসতে আছে। আমি চেয়েছিলাম তাদেরকে একটা ল্যান্ডস্কেপ দিতে, আর কি ফান্ডিং ল্যান্ডস্কেপ। সো কোনো প্রশ্ন আছে এই 2-3টা স্লাইডের ব্যাপারে, ফান্ডিং ল্যান্ডস্কেপ নিয়ে বা টাইম লাইন নিয়ে? আশা করি না, ওকে ওকে, আমার গুড দিক গুড, থেকে না। ওকে গুড। ভাই আমার একটা হ্যাঁ, কথা ছিল। শিওর শিওর। বলতেছি যে এখানে তো বিভিন্ন মানে লেভেলের সবাই জয়েন করেছে। যেমন আমি হচ্ছে কেবল বিগিনিং এই বিষয়গুলো, দ্যাটস আবার ট্রু, অনেকে আছে অনেক অ্যাডভান্স। দ্যাটস ট্রু। তা এর আগেও যেই আপনি লেকচার গুলো দিয়েছেন, তাতে বেশ কিছু কোশ্চেন থাকে, বা আমি আমি নোট করেছিলাম এবং করতেছি। এগুলো নিয়েও কি আমরা পরবর্তীতে ডিসকাশন করতে পারি আপনার Yeah, why লেকচারের not? মধ্যে জিজ্ঞাসা করতে? দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ দিস ডিসকাশন গ্রুপ। এটা হচ্ছে একটা আড্ডা বা পাঠচক্রের মতো। এটা এখানে হচ্ছে আমরা সবাই রাজা এখানে, আচ্ছা আচ্ছা, মানে যারা পার্টিসিপেন্ট তারাই এজেন্ডা ঠিক করে, কোনো একজন মানুষ করে না। ঠিক আছে, জি সো তাহলে ভালো হবে। এভরি লিবার্টি টু ডু দ্যাট, এবং দ্যাটস দ্য হোল পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার মিটিং এর জন্য অপেক্ষা করার দরকার নেই, তুমি ডিসকর্ডেও তুমি ওখানে দিতে পারো, যারা এটা ওই মুহূর্তে জেগে আছে তারা কুইকলি উত্তর দিয়ে দিবে। আর তুমি, আমি হ্যাঁ, গো হ্যাঁ, ভাইয়া বলবেন, বলো বলো।
না না, আমি আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে গিয়ে যারা কলেজে বা ফার্স্ট ইয়ারে আছে, যারা বলতে চাচ্ছে বিগিনিং, ওরা হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে বলতে চায় যে আমি কিভাবে আমাদের কথাবার্তা শুনে এত আমরা ডিপে যাই, মানে ওদের কাছে হয়তো ডিপ মনে হয়, বা আপনি এত ডিপে যান, ওদের কাছে মনে হয় যে হচ্ছে আমরা কিভাবে তাল দেব। তো আমি মানে জাস্ট বা এক লাইনে বা দুই লাইনে যেটা বলতে চাই সেটা হচ্ছে, হয়তো একদিনে আসবে না, বাট টানা যদি 15 দিন বা 20 দিন পরে থাকা যায়, তাহলে হয়তো দেখা যাবে টার্মগুলোর সাথে পরিচিত, তখন আস্তে আস্তে ইন্টারেক্ট করলে 1 মাস পর দেখা যাবে হচ্ছে এটা। কিন্তু 1 মাস টাইম দিতে হবে আইস ব্রেকের জন্য, না হলে হচ্ছে একটু সমস্যা হবে। এটাই বলতে চাচ্ছিলাম আর কি। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আসলে, টাইম দিলেই সব হবে আসলে, এটাই বলতে চাচ্ছিলাম। এটা খুবই ভালো কথা বলছো। একটা জিনিস মনে রাখতে হবে যে কখনো প্রশ্ন করতে দ্বিধা করবে না। কখনো মনে করবে না যে তুমি একটা প্রশ্ন তোমার মনে আসছে, তুমি জিজ্ঞেস করুন ওরা হাসবে কিনা বা ইয়ে করবে কিনা। সো তুমি, আই ক্যান গ্যারান্টি ইউ, তোমার মানে তুমি যে প্রশ্ন করবে সেটা অ্যাকচুয়ালি আরো অনেকের মনে আছে। ঠিক আছে, সো প্রশ্ন করতে কখনো দ্বিধা করবে না। এখানে আমরা সবাই এখানে এখানে আমরা সবাই সবাই সবাইকে চিনি। এখানে মানে আমরা কেউ ওগুলো চিন্তা করবো না যে আচ্ছা ওই প্রশ্নটা করেছে ও নিশ্চয়ই এটা পারে না। কারণ প্রত্যেকে আমরা এটার মধ্য দিয়ে ইয়ে আসেছি। তোমরা যদি আম, তোমাদের যদি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গাধা টাইপের প্রশ্ন উদাহরণ খুঁজতে হয়, আমি তোমাকে আমার প্রোফাইলের লিংক দিচ্ছি। সিএস থিওরি স্ট্যাক এক্সচেঞ্জ, মানে আমি যখন কোয়ান্টাম কম্পিউটিং শুরু করি আমি কোন লেভেলে গাধা টাইপের প্রশ্ন করেছি তার একটা খুবই সমৃদ্ধ তালিকা আমি তোমাকে এখনই দিতে পারি। হ্যাঁ ভাই, আপনার স্ট্যাক এক্সচেঞ্জে আমি প্রশ্নগুলো পড়ছি লাস্ট দেয়ার ইউ এক গো। বছর, বা আমি শুরু করছি আসলে। এই যে আমি এখনই দিয়ে দিলাম, মানে মানে সো এন্ড দ্যাটস ফাইন। ওখানে তুমি দেখো গিয়ে পিটার শরও গিয়ে গিয়ে প্রশ্ন উত্তর দিয়ে এসেছে। তো পিটার শরের মানে কেউ কখনো আমাকে জাজ করে নাই যে তুমি এরকম গাধার মতো প্রশ্ন করছো কিনা। ওটার জন্য তো টুইটার আছে, কেউ কাউকে বকা টকা দিতে চাইলে দ্যাটস ফাইন। এখানে প্রত্যেকে তোমাকে খুব যত্ন করে শেখাবে। শুধু তাই না, আমরা নিজেরা সবাই এখানে শিখতে এসেছি। কারণ আমি আমি হয়তো এখানে কারো কারো চাইতে আগে শুরু করেছি, কিন্তু ইভেনচুয়ালি তো আমার নিশ্চয়ই একটা এরিয়াতে ন্যারো হচ্ছে ফোকাস, তাই না? তো ন্যারো মানে কি, বাকি সবগুলো নিয়ে আমি এখন আর আগের চাইতে আর একটু কম জানি। তো তার মানে কি আমি তোমাদের সাথে কথা বললে আমিও কিন্তু প্রতিদিন কিছু না কিছু শিখতেছি, সবাই শিখতেছে এখানে। সো ইটস এ ক্লাসরুম এবং নো ওয়ান ইজ দ্য টিচার। ঠিক আছে, কারণ টিচার অ্যাবসেন্ট। কারণ কারণ কেন টিচার অ্যাবসেন্ট? কারণ এটা খুবই নতুন ফিল্ড, কোনো টেক্সট বই বলতে তেমন কিছু নাই। একটা দুইটা হয়তো টুকটাক টেক্সট বই আছে। সো দ্যাটস টোটালি ফাইন। মানে আহ, তুমি যদি একদম শুরুর দিকে যাও, এমন কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে লিটারেলি ম্যাথমেটিক্যালি রং, কিন্তু আমি জিজ্ঞেস করেছি কারণ আমি তার চেয়ে ভালো জানতাম না। কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে কখনো বলে না এইসব বোকার মতো প্রশ্ন করছো। কিন্তু এই যে দেখো একটা উদাহরণ, এই যে লিঙ্ক, এই যে একটা উদাহরণ, যে স্পেসিফিক উদাহরণ যে আমি গাধার মতো প্রশ্ন করেছি, রানিং সাইমন্স অ্যালগরিদম অন ডিওয়েভ মেশিন। তো অবভিয়াসলি এই প্রশ্ন আমি করেছি মানে তখন আমি জানতাম না সাইমন্স অ্যালগরিদম কিভাবে কাজ করে, এবং তখন আমি জানতাম না ডিওয়েভ মেশিন কিভাবে কাজ করে। কারণ সাইমন্স অ্যালগরিদম ডিওয়েভ মেশিনের উপর চলতে পারার কথা না। কিন্তু আমি জানি না, তাই আমি জিজ্ঞেস করছি। দ্যাটস টোটালি ফাইন। ঠিক আছে, Answered by Scott Aronson. দেয়ার ইউ গো। তুমি দেখো সে যে প্রশ্নটা, সে যে উত্তরটা দিয়েছে, সে কিন্তু কোন রকম আমাকে এরকম করে না যে তুমি একটা বোকার মতো প্রশ্ন করেছো কেন। ভেরি সিম্পল, তুমি একটা প্রশ্ন করেছো, আমি একটা উত্তর দিচ্ছি। কারণ আমরা প্রত্যেকে, ইনক্লুডিং স্কট অ্যারনসন, আমরা প্রত্যেকে এই রাস্তা দিয়ে আহ, উম, এসেছি যে আমরা আমরা শুরুতে এক ধরনের প্রশ্ন করছি, হয়তো প্রতি কিছুদিন পর পর আমাদের প্রশ্নগুলো আগের চাইতে একটু পরিশীলিত হয়েছে, যেটা এখানে সবার জন্যই প্রযোজ্য। এটাই নর্মাল লাইফ, এটাই রিয়েল লাইফ। সো আসিফ, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ঠিক আছে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। জি ভাই, ধন্যবাদ। ওকে, আচ্ছা, একটা জিনিস আমার লাইক, মানে আমি কোশ্চেন আনসারটা পড়লাম এতক্ষণ ধরে, মানে কোন প্রশ্ন? তোর আমি প্রথমে আনসারটা আর কি লাইক আমি খেয়াল করিনি কি আনসার দিয়েছে, তোর বাসু যখন বলেছে তারপর খেয়াল আসলো। তো আই আই রিয়েলি লাইক যে মানে স্কট এরনসন তো ডেফিনেটলি লাইক অনেক মানে লাইক হায়ার আপ দ্য লেডার, মানে নলেজ ওয়াইজ বা তার সে সময় নিয়ে এত লাইক সুন্দর করে, মানে হি ওয়াজ ভেরি নাইস, মানে মানে ভেরি ডিটেইলড। এটা লাইক লাইক মানে আই পার্সোনালি লাইক হিস আনসার আর কি, মানে যে দ্য অ্যাপ্রোচ আর কি, যে ভাই তুমি যেটা বলেছিলে আর কি, যে মানে সবাই শিখতে আসছেন, লাইক দের ইজ নো মানে কন্ডেশন বা মানে হি ওয়াজ ভেরি নাইস। শুধু কথা হি ওয়াজ ভেরি কাইন্ড এন্ড ভেরি নাইস হ্যাঁ হ্যাঁ, মানে এই এটা কিন্তু জিনিসটা। খুবই গুরুত্বপূর্ণ। তোমার মানে আমি আমি জানি না এখান থেকে এই গ্রুপের সবাই যে ইভেনচুয়ালি কোয়ান্টামে
ক্যারিয়ার করবে, সেটা নাও হতে পারে, কারণ দেয়ার আর আদার ইন্টারেস্টিং ক্যারিয়ার, এক্সাইটিং ক্যারিয়ার। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি একজন কাইন্ড, জেনারাস এবং হেল্পফুল পার্সন কিনা, এবং আজকে থেকে 10-15 বছর পরে তুমি ভুলে যাবা কিনা যে তুমি একসময় তুমি কিসের মধ্য দিয়ে গেছো, যার এখন 10 বছর পরে যারা ওইটার মধ্য দিয়ে যাবে তাদেরকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য যেন না করো। এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার। আম, তুমি সেথ লয়েডের মতো বড় কোয়ান্টাম কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে লাভ কি, তুমি যদি ওই জেফ্রি এপস্টাইনের মতো যৌন নিপীড়ক থেকে লুকায় লুকায় টাকা নাও, তাই না? লাভ নাই তো। তো এখন দেখো ওই লোকের তো মনে হয় চাকরি আছে কিনা কে জানে, হু নোস। না, সেফ লয়ারের মনে হয় চাকরি নাই, ওরে বের করে দিচ্ছে মনে হয়, কিছু একটা করছে এরকম। ওকে, দেয়ার ইউ গো। সো তো সেটল কি করেছে আমি ঠিক জানি না, মানে ইফ ইটস ওকে বা না তো ওকে বলে সমস্যা নেই, just মানে ইটস ওকে, এগুলো আসলে মানে বাই দ্য ওয়ে, যারা এখানে যায় না সেটা হচ্ছে বলা হয় যে কোয়ান্টাম, সেথ লয়েডকে বলা হয় ফাদার অফ কোয়ান্টাম মেশিন লার্নিং, ঠিক আছে? সো সো আমি খুব ব্রিফলি বলে আমরা স্লাইডে চলে যাবো, ঠিক আছে? মানে আমরা পরে অন্য এটা যে ফার্দার প্রশ্ন থাকে আমরা নেক্সট মিটিং অ্যাড্রেস করবো, আমি জাস্ট খুব ব্রিফলি বলি। তো পরবর্তীতে এখন দেখা গেছে যে সেটেলাইট মাঝে মধ্যেই জেফ্রি এপস্টাইন থেকে হাজার হাজার ডলার রিসার্চের নামে নিত, কিন্তু সেগুলো সে এমআইটি কে রিপোর্ট করে নাই, এরকম আর কি। সবসময় পুরোপুরি রিপোর্ট করে নাই। ইন্টারেস্টেড থাকলে মিডিয়ামে সেটেলাইট স্ক্যান্ডাল লিখে সার্চ দিলে হচ্ছে একটা বড় ব্লগ আর্টিকেল পাওয়া যাবে আসলে। ও ওকে, ওকে, ইন্টারেস্টিং। ঠিক আছে, তুমি তাহলে ওটা একটু শেয়ার করে দিও তো ডিসকর্ডে, আমি কিউরিয়াস যে আর মানে আমরা ওকে, আমি কিছু খুঁজে ফেলে দিব, আমি হ্যাঁ হ্যাঁ, এক নো বছর রাশ। আগে পড়ছিলাম আসলে। ওকে, হ্যাঁ নো রাশ, নো রাশ। আচ্ছা সাগর, ওটার নাম কি দ্য কেস এগেইনস্ট সেটেলয়েড এমন টাইপের কিছু মিডিয়াম আচ্ছা, আর্টিকেল টাইপের? আমি দিব, সমস্যা নেই, আমি খুঁজে দেবো। ওকে। মানে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোয়ান্টাম কম্পিউটিং শেখার চাইতে। ঠিক আছে, এটা হচ্ছে সামারি। এনিওয়ে, লেটস গো টু প্রেজেন্টেশন। ওকে, তোমরা কি গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ? জি ভাই। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। এটা বেসিক্যালি আমি খুব দ্রুত কিছু জোড়াতালি দিয়ে করেছি। তো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যদি সময় পারমিট করে, আমি প্রথমে এখানে কয়েকটা স্লাইড আছে, এটা হচ্ছে মোর লাইক জাস্ট ম্যাথটা যেন ক্লিয়ার হয়। তারপর আমি ব্রিজেলের একটা পেপার আছে, ওটা শুরুর দিকে কিছু জিনিস একটু দেখাবো, ইফ দ্যাটস ওকে উইথ এভরিওয়ান। সো ইয়া। সো ফার্স্ট অফ আর অল, ভাইয়া, এই স্লাইড দুইটা একটু মানে গ্রাফিক্সটা স্লাইডটা একটু কষ্ট করে ডিসকর্ডে দিয়ে দেবেন। আচ্ছা, ওটা আমি তাহলে মিটিং এর পরে দিব, হ্যাঁ। হ্যাঁ, মিটিং শেষে। ওকে, আচ্ছা। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ গ্রাফ স্টেট। স্টেট মানে হচ্ছে এখানে কোয়ান্টাম স্টেট, স্পেশালটি হচ্ছে এগুলো এন্ট্যাঙ্গল স্টেট। এবং গ্রাফ কেন স্টেট কেন, কারণ হচ্ছে একটা কোয়ান্টাম স্টেট তো বিভিন্ন কিউবিট থাকে, এখানে ধরা হয় যে বিভিন্ন কিউবিট গুলো একটা গ্রাফের বিভিন্ন ভার্টেক্সে আছে, ঠিক আছে? সো আমি পরে উদাহরণ দেখাচ্ছি, বাট আগে তো দেখাই তোমাকে। আমি জানি এখানে যারা একদমই কোয়ান্টাম কম্পিউটারের সাথে ফ্যামিলিয়ার না, আমি তাদেরকে বলি, এই যে এই যে জি জি দেখা যাচ্ছে, এই যে জি, সেটার উপর আবার বাম পাশে একটা স্ট্রেট লাইন, ডান পাশে একটা অ্যাঙ্গেল লাইন, এটাকে বলে কেট জি। এটা বেসিক্যালি পল ডিরাকের নোটেশন। কেট জি এটা হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা প্রোডাক্ট সাইন, মানে মাল্টিপ্লিকেশন সাইন। A comma B member of the set E. So V হচ্ছে set of all vertices of that graph, E হচ্ছে set of all edges of that graph, A comma B epsilon E মানে হচ্ছে আমরা প্রত্যেকটা এজকে মাথায় রাখছি, ওই গিভেন গ্রাফের প্রত্যেকটা এজকে মাথায় রাখছি। এবং তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ধরো 5টা কিউবিট আছে, অর্থাৎ একটা এই 5টা কিউবিটের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন নাই। একটা কিউবিটের সাথে আরেকটা কিউবিটের কানেকশন তখনই থাকবে যখন ওই দুটা কিউবিট গ্রাফের যে দুটো ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করে সেই দুটো ভার্টেক্সের মধ্যে একটা এজ আছে, ঠিক আছে? আমরা পরে একটা এক্সাম্পল দেখবো। তো প্রত্যেকটা এজের জন্য ওই দুটা কিউবিটকে তুমি প্রথমে এ প্লাস স্টেট, মানে কেট প্লাস এই স্টেটে তুমি ইনিশিয়ালাইজ করবে। করার পরে তুমি সরি, সবগুলো কিউবিটকে তুমি এটাতে ইনিশিয়ালাইজ করবে। করার পরে তুমি ওই একটা ইউনিটারি ট্রান্সফরমেশন চালাবা, সেটা হচ্ছে ইউ সাব এ কমা বি। সো প্লাস টেনসর ভি মানে কি, তার মানে হচ্ছে তুমি বেসিক্যালি সবগুলোর উপরে হ্যাডামার্ট অপারেশন চালাইছো। এটা কি সবার কাছে, মানে অ্যাটলিস্ট কারো কাছে ক্লিয়ার, যারা আগের মিটিং গুলোতে এসেছো, যে কিভাবে প্লাস কেট প্লাস টেনসর ভি করা হয়েছে?
আমি জাস্ট এক লাইন অ্যাড করি, বা হচ্ছে আমি ভুল করলে অবশ্যই আমাকে কারেক্ট করে দেবেন শিহাব ভাই। তো মানে এখানে যে জিনিসটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে জি মানে হচ্ছে একটা কেট, মানে হচ্ছে আমার একটা কলাম ভেক্টর নোটেশন, এবং এটা নোটেশন করতেছি আমি হচ্ছে কি যে কিউবিট গুলো কি এক একটা ভার্টেক্স ধরছে, এবং এক একটা কিউবিটের সাথে যে আরেকটা হচ্ছে যে এজ, মানে হচ্ছে যেমন একটা রেক্ট্যাঙ্গেলের যেরকম সাইড গুলো থাকে, এবং হুম প্রত্যেকটা শীর্ষ হচ্ছে এক একটা করে কিউবিট, হুম এবং এইগুলোকে একসাথে সবগুলো প্রোডাক্ট করছে, এবং স্টেট গুলো বাড়ানোর জন্য কোয়ান্টাম কম্পিউটিং এ যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা টেনসর প্রোডাক্ট দিতে হয়, এবং টেনসরটা হচ্ছে যেটা গোল দিয়ে ক্রস সাইন আর কি, এটাই। ইয়েস ইয়েস, নাইস, খুবই নাইস। ইয়ে আর এই এই ইউনিটারি অপারেশন এটা বেসিক্যালি একটা স্কয়ার ম্যাট্রিক্স, যেটার স্পেসিফিক কিছু অ্যালজেব্রিক প্রপার্টি আছে, যে কারণে এটা একটা কোয়ান্টাম মেকানিক্সের ল্যাবরেটরিতে সেটা এক্সপেরিমেন্টাল ইমপ্লিমেন্ট করা সম্ভব ওই ম্যাথমেটিক্যাল প্রপার্টিগুলোর কারণে। সেই ইউটা ডিফাইন কিভাবে, এটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রোল জি গেট, ঠিক আছে? এই যেখানে লেখাই আছে কন্ট্রোল জি গেট। তো এটা স্পেশাল চয়েস। তো এটা মানে আমার জন্য একটু স্মৃতি, আমি একটু স্মৃতি কাতর, কারণ আমাকে প্রফেসর একবার আমার যখন স্টুডেন্ট ছিল তখন আমাকে এগুলোর উপর পড়তে বলেছিল। আমার হচ্ছে খুব মজা লেগেছিল, তো অনেকদিন পরে পরে খুব মজা লেগেছে আবার। সো আমি অল্টারনেটিভ ডেফিনিশনে একটু পরে যাই, আমি তার আগে একটা এক্সাম্পলে যাই, কি বলো? হ্যাঁ, অল্টারনেটিভ ডেফিনিশনটা আমাদের একটু পরে লাগবে। এই যে হ্যাঁ, সাজ্জাদ, দেখো তুমি যে এক্সাম্পল গুলো বলছিলে, এই যে একটা এক্সাম্পল, সেটা এটা এটাকে P3 কেন বলে? P3 টার্মটা এসেছে স্ট্যান্ডার্ড কম্বিনেটরিক্স থেকে, এটা কোয়ান্টামের রিলেশন নাই। পি সাব এন মানে হচ্ছে এন সংখ্যক ভার্টেক্স, প্রত্যেকটা একটা একটার সাথে একটা লাইন দ্বারা কানেক্টেড, এটাকে বলে আমরা পাথ গ্রাফ। একটা প্যাথ গ্রাফের নিচে যদি 3 থাকে তার মানে হচ্ছে 3টা নোড বা 3টা ভার্টেক্স। পি সাব 100 মানে হচ্ছে 100 নোড। তার মানে 100 নোড হলে অলওয়েজ কয়টা ইয়া থাকবে? এজ, 99টা এজ থাকবে, রাইট? এইটুকু ক্লিয়ার যে হ্যাঁ, যদি সিক্লেন্ট হতে হয় তাহলে তো 99টা হবে, হ্যাঁ কারণ একটা হ্যাঁ, তো বাদ দিচ্ছে। রাইট। সো ধরো, সো ওখানে কি বলেছে, একটা 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 এক গুচ্ছ কিউবিট থাকবে, সেগুলোর একটা আন্ডারলাইন গ্রাফ কানেকশন থাকবে। তো যদি গ্রাফ কানেকশনটা এরকম হয় এবং 3টা কিউবিট হয়, তাহলে গ্রাফ স্টেটটা কি? গ্রাফ স্টেটটা হচ্ছে এই যে সবার নিচের লাইনে দেওয়া আছে, ঠিক আছে? তো স্টেবিলাইজারের ব্যাপারটা হচ্ছে একটু পরে যাব, বাট আমি একটু তোমরা কি কেউ স্টেবিলাইজারের কনসেপ্ট, স্টেবিলাইজার ফর্মালিজমটার সাথে পরিচিত তোমরা কেউ? আমি না। আমি না, আমি না। ওকে আমিও না। ওকে ওকে। সো ওকে, সো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এটা, এটা আসছে হচ্ছে গ্রুপ থিওরি থেকে, ঠিক আছে? ওয়ান্স এগেইন, গ্রুপ থিওরিটা কি? গ্রুপ থিওরিটা হচ্ছে একটা সেট, তার সাথে একটা অ্যালজেব্রাইক অপারেশন। সো ফর এক্সাম্পল যোগ চিহ্ন। হ্যাঁ, স্টেবিলাইজারের ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন তোমার আহ, একটা 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 গ্রুপের একটা সাবসেট থাকবে, যে সাবসেটের সবগুলোর সবগুলো এলিমেন্টের জন্য একটা পার্টিকুলার অপারেশন একটা ওই ওই এলিমেন্টটাকে আবার তার নিজের জায়গায় ফেরত নিয়ে আসে। যেমন ধরো আহ, ধরো সব সব পূর্ণ সংখ্যার সেট, তার সাথে যোগ চিহ্ন, এটা মনে করো একটা গ্রুপ। তাহলে এবং অপারেশনটা ধরো হচ্ছে +0, ওই সেটে তো 0 নিজেও আছে একটা এলিমেন্ট। তুমি চিন্তা করে দেখো, +0 এই অপারেশনটা ওই সেটের সবগুলো এলিমেন্টকে তার নিজের জায়গায় ফেরত নিয়ে আসে, রাইট? কারণ একের সাথে তুমি যদি +0 করো, ওটা আমরা একে ফেরত যাই। 100-র সাথে +0 মানে 100-তে ফেরত যাই, রাইট? হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে। I don't think that will be a group because the inverse won't exist in the set itself. ইনভার্স, না ইনভার্স আমরা যদি নেগেটিভ অ্যাপ্লাই করি তাহলেই তো হলো। পূর্ণ সংখ্যা কি মানে হচ্ছে কি 1 থেকে 0 থেকে 0 1 2 3 4 করে শুরু হচ্ছে তো, না, মানে just ওইটা হচ্ছে আমি তাহলে ভুলভাবে ডিফাইন করেছি। আমার বলতে হবে যেটা, সেটা হচ্ছে সব ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা প্লাস হচ্ছে যোগ চিহ্ন। মানে the set of integers. হ্যাঁ, সেট অফ ইনফিনিটিস, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ওই যে ইনভার্স, তখন ওই নেগেটিভ থাকলে ইনভার্সও কাউন্ট হচ্ছে। তখন হচ্ছে এই +0, এই অ্যাকশনটা হচ্ছে একটা স্টেবিলাইজার অ্যাকশন। এটা ওই প্রত্যেকটা এলিমেন্টকে তার নিজের জায়গায় ফেরত যাচ্ছে। আমরা যদি সব
ইন্টিজার ধরে তার সাথে গুণ চিহ্ন ধরতাম, তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই 1, এটা হচ্ছে একটা স্টেবিলাইজেশন অ্যাকশন। ঠিক আছে, এইটুকু But তুমি again, that won't be a group. মানে Z with multiplication won't be a group. জেড উইল, তখন হচ্ছে আমাদের রিয়েল নাম্বারে যেতে হবে আর কি, Yeah, রিয়েল or নাম্বার। rational. হ্যাঁ, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, না হলে তো গুণ হবে না, ইনভার্স পাওয়া যাবে না। সো আমি কাইন্ড অফ লাইক অন দ্য ফ্লাই এক্সাম্পল বানাচ্ছি আর কি। সো সো স্টেবিলাইজেশন অপারেশনের আইডিয়াটা হচ্ছে এইটা, যে সেটা একটা এলিমেন্টকে তার নিজের জায়গায় ফেরত নিয়ে আসে। ঠিক আছে, তো দেয়ার আর বেটার এক্সাম্পলস, কিন্তু প্রবলি ওটার জন্য আমাদের একটু মানে সরি মোর ম্যাথমেটিক্যাল এলিগেন্ট এক্সাম্পলস, বাট তার জন্য বোধহয় একটু গ্রুপ থিওরি ফাউন্ডেশনের সময় খরচ করতে হবে, যেটা আজকে টাইমের কনস্ট্রেন্টে নাই। বাট আমি তোমাকে এখানে একটু ক্রুড এক্সাম্পল দিচ্ছি। তো এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, এখানে স্টেবিলাইজেশন অপারেশনটা কি করে, বেসিক্যালি স্টেবিলাইজেশন অপারেশনটা আইগেন ভ্যালুটাকে ফিক্সড রাখে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এটার ফাউন্ডেশন আসে হচ্ছে কোয়ান্টাম এরর কারেকশন থেকে, যেটা আমরা অন্য কোনো একদিন ফোকাস করতে পারি। বেসিক আইডিয়াটা হচ্ছে এটা, এমন ভাবে স্টেটটা ডিজাইন করা হচ্ছে যে এ বাঞ্চ অফ ডিফারেন্ট অপারেশনস যদি তুমি অ্যাপ্লাই করো, আইগেন ভ্যালুটা থাকবে ইনভেরিয়েন্ট, চেঞ্জ হবে না, এবং সেই আইগেন ভ্যালুটা হবে আমাদের ক্যারেক্টারিস্টিক কোয়ান্টিটি, যেটা দিয়ে আমরা কোনো একটা স্টেটকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, তো এখানে পয়েন্ট হচ্ছে এটা। তো এসভি নোটেশনটা আগেরটাতে অল্টারনেটিভ ডেফিনেশনে আছে, তোমরা দেখো জিনিসটা। আমরা একটা অপারেটর এসভি ডিফাইন করি, যে অপারেটর হচ্ছে বেসিক্যালি সিগমা এক্স আর সিগমা জি এর একটা স্ট্রিং এর কম্বিনেশন। আর তোমরা তারপরে এখানে বেসিক্যালি একটা সিগমা এক্স, তারপর অনেকগুলো জি স্ট্রিং, এবং এগুলো এগুলো যদি তুমি প্রত্যেকটার উপর অ্যাপ্লাই করো, তাহলে এমন একটা স্টেট যেটার স্যামিলটেনিয়াস প্লাস ওয়ান আইগেন ভ্যালু অল স্টেট যেগুলো, সেটা হচ্ছে গ্রাফ স্টেট। ঠিক আছে, এখানে বেশ কিছু অ্যালজেব্রিক কম্বিনেশন আছে, কন্ডিশন আছে। বেস্ট ওয়ে হচ্ছে তুমি হাতে কলমে, সাপোজ এই 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 এক্সাম্পলটা তুমি হাতে কলমে করো, করে তুমি এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা দেখো, এই আইগেন ভ্যালু কন্ডিশনটা ফুলফিল করে কিনা দেখো, জাস্ট ম্যাথমেটিকা বা পাইথনে ক্যালকুলেট করে দেখো। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট। ঠিক আছে, সো মানে এটার ম্যাথটা কি কোনো কোশ্চেন আছে এটা ম্যাথমেটিক্সটা নিয়ে, বা ইভেন নোটেশনটা নিয়ে? বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু মানে আমার মনে হচ্ছে আমি স্টাডি করে পরে করলে ভালো হয়, ডিসকর্ডে করবো আমি পরে। ওকে, ওকে, ঠিক আছে। সো আমি আমি একটু মোটিভেশনটা দিতে পারি। মোটিভেশনটা হচ্ছে এটা, যে কোয়ান্টাম এরর কারেকশনের বেসিক আইডিয়াটা কি। বেসিক আইডিয়াটা হচ্ছে তুমি একটা একটা পার্টিকুলার একটা বিটকে তুমি মাল্টিপল বিটে এনকোড করবা, যাতে করে কিছু বিট করাপ্ট হয়ে গেল এররের নয়েজের কারণে, বাকিগুলো থেকে তোমার ফিগার আউট করে ফেলা যায় যে আসলে এনকোডেড বিটটা কি ছিল। এই যে কিছু বিট করাপ্ট হয়ে গেলেও বাকিগুলো থেকে ফিগার আউট করে যায়, এটার এই কথাটা অ্যালজেব্রাইক ভার্সনটা কি, অ্যালজেব্রাইক ভার্সনটা হচ্ছে করাপশনটাও কিন্তু আসলে এক ধরনের কোয়ান্টাম অপারেশন। কাজে বিভিন্ন কোয়ান্টাম অপারেশন অ্যাপ্লাই করলেও আমার আইগেন ভ্যালুটা আগের জায়গায় ফিক্স আছে, এটা হচ্ছে একটা স্টেবিলাইজেশন অ্যাকশন। ঠিক আছে, সো আমার যে লজিক্যাল বিট, যেটা কিনা আমার ডেটা, সেটা ইট উইল বি ক্যারেক্টারাইজড বাই দ্য আইগেন ভ্যালু, and that eigenvalue is invariant irrespective of the operations defined in the stabilizing set. এই এই স্টেবিলাইজিং সেটের অপারেশন গুলো হচ্ছে বেসিক্যালি পটেনশিয়াল নয়েজ অপারেশন। অর্থাৎ তোমার সিস্টেমে নয়েজ থাকলেও অ্যাজ লং এজ ওই নয়েজ গুলো স্টেবিলাইজিং সেট দ্বারা কাভার্ড, তোমার আইগেন ভ্যালু ফিক্স থাকবে। যেহেতু আইগেন ভ্যালু ফিক্স থাকবে, তুমি যে লজিক্যাল ইনফরমেশনটা এনকোড করছো সেই আইগেন ভ্যালু দিয়ে সেটা তোমার রিকভার করতে পারবা। এটা হচ্ছে বেসিক অফ এরর, কোয়ান্টাম এরর কারেকশন। ঠিক আছে, সো কাজে তুমি ওখানে স্টেবিলাইজেশন অ্যাকশনের ইম্পর্টেন্সটা ওখানে দেখছো, এবং যেহেতু এখানে একটা স্টেবিলাইজেশন অ্যাকশন ন্যাচারালি আসে গ্রাফ স্টেট থেকে, গ্রাফ স্টেট দিয়ে তোমার কোয়ান্টাম এরর কারেকশন করা যায়। আমি খুব কুইকলি, খুব ভাষা হয়ে বলছি, বাট কানেকশনটা দেওয়ার চেষ্টা করছি কেন আইবিএম কেয়ার করে গ্রাফ স্টেটের ব্যাপারে। ভাইয়া, মানে ইফ আই এম নট রং, ইটস কাইন্ড অফ সাউন্ডস লাইক হেমিং কোড। হেমিং কোড হচ্ছে একদম বেসিক্যালি ওয়ান অফ দ্য most elementary example of this. Yes, I agree. I agree. But there are other things. So তুমি এভাবে চিন্তা করতে পারো যে হেমিং কোড কাজ করবে কোয়ান্টাম মেকানিক্সে যদি এরর শুধুমাত্র সিগমা জি টাইপের, মানে জি এক্সিস ব্লক স্ফিয়ারে শুধুমাত্র যদি জি এক্সিস বরাবর নয়েজ আসতো,
তাহলে হেমিং কোড এনাফ ছিল, কিন্তু ব্লক স্ফিয়ারে তো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবরও নয়েজ আসতে পারে, রাইট? কাজেই তখন আর ক্লাসিক্যাল কোডিং থিওরি এনাফ না, তখন তোমাকে কোয়ান্টাম এরর কারেকশনে যেতে হবে বা কোয়ান্টাম কোডিং থিওরিতে যেতে হবে। এটা কি ক্লিয়ার? ভাই এখানে ব্লক স্ফিয়ার বলতে কি বোঝানো হচ্ছে? গ্রেট কোশ্চেন, দেখি আমার আগে আর কে উত্তর দিতে পারে। ও, ওয়াও, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শোনা যাচ্ছে। ব্লক স্পেয়ারটা হচ্ছে একদম এটা কিভাবে বোঝানো যায়, আমার যে কিউবিট গুলো কোন স্টেটে থাকে, যেমন 0 বা 1, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা গোলক ব্যবহার করি, এবং ওইটা একটা কাটার মতো একটা থাকে, যেটা দিয়ে যদি উপরের দিকে থাকে একদম উপরে, তখন সেটাকে আমরা 0 বলি, আর যদি একদম নিচের দিকে থাকে তখন সেটা 1 বলি। এরকম একটা ব্যাপার। আচ্ছা, মনে হয় ইফ আই এম নট রং, এটাকে যদি আমরা বলি যে কিউবিটের স্টেট স্পেস, উইল ইট বি রং বা খুব ওভার জেনারেলাইজেশন হয়ে যাবে ব্লক ব্লক স্ফিয়ার স্ফিয়ারটা? হ্যাঁ হ্যাঁ, না, স্টেট বলতে স্পেস যে পারো, সবগুলো দ্যাটস রিজনেবল। স্টেট। হ্যাঁ, আমি লিংক শেয়ার করেছি এই যে চ্যাটে। আসিফ, তুমি দেখতে পাচ্ছ লিংকটা? জি ভাইয়া। দেয়ার গো। সো এটা দ্যাট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। আর তুমি চাইলে ওই বিভিন্ন পাইথন প্যাকেজ আছে ইনক্লুডিং আইবিএম এর একটা আছে, যেগুলো তুমি অ্যাকচুয়ালি ব্লক স্ফিয়ার আঁকতে পারবা। সো দেয়ার গো, দ্যাটস এ খুবই চমৎকার প্রশ্ন। এনিওয়ে, সো আমি প্রেজেন্টেশনে ফিরে যাই। সো আই ফিল লাইক আমি প্রবলি একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছি, আর একটু স্লোলি আর একটু ভেঙে ভেঙে যাওয়া উচিত, বাট মেবি আমরা নেক্সট মিটিং আর একটু আবার কভার করতে পারি এগুলো। সো বেসিক আইডিয়া, একই আরেকটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা এগেইন 3টা কিউবিট, কিন্তু এবার কানেক্টিভিটি ডিফারেন্ট, আন্ডারলাইন গ্রাফটা ডিফারেন্ট, যে কারণে স্টেবিলাইজার গুলো ডিফারেন্ট এবং স্টেটটাও ডিফারেন্ট। দেখো, স্টেটটা ডিফারেন্ট। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো আমি উইকি পেজ থেকে নিয়েছি। ঠিক আছে, এবং ওয়ান্স এগেইন স্টেবিলাইজার, এখানকার যে স্টেবিলাইজার আছে এটার কারণে এটার থেকে উপর বেসিস করে কোয়ান্টাম এরর কারেক্টিং কোড বিল্ড করা সম্ভব, এবং যে কারণে আইবিএম বা গুগল এরা ইন্টারেস্টেড এগুলো নিয়ে। ঠিক আছে, এবং কেন গ্রাফ স্টেট, কেন অন্য কিছু নয়, কারণ হচ্ছে আইবিএম বা গুগল বা যে কোনো কোয়ান্টাম কম্পিউটারের যে আন্ডারলাইং হার্ডওয়্যারের যে কিউবিট কানেক্টিভিটি সেটা ফিক্সড, অথবা ফিক্সড না হলেও সেটা কমপ্লিটলি কানেক্টেড না, সেটা রেস্ট্রিক্টেড গ্রাফ। কাজেই সবচেয়ে ইজি হবে এরর কারেক্টিং কোড যদি আমরা যেটা ন্যাচারাল গ্রাফ কানেক্টিভিটি সেটাকে সেটার উপর বেসিস করে কিছু একটা বানাতে পারি, বা ওটার কাছাকাছি একটা গ্রাফ দিয়ে কিছু বানাতে পারি। যেহেতু আমাদের আন্ডারলাইন কিউবিট কানেক্টিভিটি একটা গ্রাফ, কাজে সেই গ্রাফের উপর ভিত্তি করে যদি আমরা একটা ভালো কোয়ান্টাম এরর কারেক্টিং কোড বানাতে পারি, দ্যাট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান। দ্যাটস ওয়াই এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। আমি কানেকশনটা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। এটা কি কনভিন্সিং এই আর্গুমেন্টটা? হ্যাঁ, ওদের ওপেন সায়েন্স কেন করতে যাচ্ছে, মোটিভেশনটা বোঝা যাচ্ছে। হ্যাঁ। ও, আর ওপেন হচ্ছে ওই আইবিএম এর কালচারাল কারণে আইবিএম হচ্ছে একটু বেশি ওপেন সোর্সের দিকে যায় আর কি। সো ওটা ওদের ট্র্যাডিশনাল বা হিস্টোরিক ব্যাপার আছে কিছু ইকুইভ্যালেন্স। ভালো সো তো, এটা আমাদের মতো যেগুলো। ও ইয়া অফ কোর্স মানে ইয়া অফ কোর্স ইকুইভ্যালেন্স। সো বেসিক্যালি এখানে তিনটা আমার কাছে মনে হচ্ছে এগুলো আরেকটু, এখন যদি আমি সবগুলো নিয়ে করতে থাকি তাহলে আমার মনে হচ্ছে আরেকটু ওয়েট করা উচিত, সবাই একটু এটা নিয়ে একটু নিজের একটু নাড়াচাড়া করে তারপর করা উচিত। সো বেসিক আইডিয়াটা হচ্ছে এইটা যে আম, আহ, কিছু লোকাল অপারেশন, লোকাল মানে এখানে হচ্ছে সিঙ্গেল কিউবিট অপারেশন দিয়ে তুমি চাইলে একটা কোড থেকে আরেকটা কোডে চলে যেতে পারবা। ঠিক আছে, দেয়ার আর সাম লোকাল অপারেশন যেটা ইউজ করে তুমি চাইলে আগে যে দুটো এক্সাম্পল দিলাম একটা থেকে আরেকটাতে তোমরা সুইচ করতে পারবা। ঠিক আছে, এটা জাস্ট একটা অ্যানেকডোট, আর কিছু না। সো যেহেতু তোমরা গ্রাফ স্টেটের কথা বলছো, আমার না ক্লাস্টার স্টেটটা একটু মাথায় রাখা উচিত। ব্রিজেল আর রজেনডর্ফ যখন প্রথম এগুলো নিয়ে কথা বলা শুরু করে, তারা কিন্তু প্রথমে গ্রাফ স্টেট বলে, তারা প্রথমে বলেছিল ক্লাস্টার স্টেট। ক্লাস্টার স্টেটটা কি, যখন আন্ডারলাইন গ্রাফ কানেক্টিভিটিটা হচ্ছে একটা ল্যাটিস। ঠিক আছে, এর অর্থ হচ্ছে প্রত্যেকটা গ্রাফ, প্রত্যেকটা নোড শুধুমাত্র উপরে নিচে ডানে বামে 4টা নোডের সাথে কানেক্টেড। ঠিক আছে, তখন এটা করলে ল্যাটিস। তো ওরা প্রথম পেপারটা লিখেছিল ল্যাটিস দিয়ে,
এবং যখন গ্রাফটা ল্যাটিস তখন সেটাকে আমরা বলি ক্লাস্টার স্টেট এবং এটাকে বলে ক্লাস্টার ওয়েল এটাকে কি বলে সেটা বলি আগে। সো তোমরা কি কেউ ওয়ান ওয়ে কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে ফ্যামিলিয়ার বা মেজারমেন্ট বেসড কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু বলি এখানে। এটা আমি তুরবাসুকে লিঙ্কটা দিয়েছিলাম। রাসেলডর্ফ যে ছিলেন, উনি হলো একটা 3 পার্ট না 4 পার্টের একটা টক দেন। ওটা তার ইউটিউব পেজে আছে, আমি তো একটু লিঙ্ক দিয়ে দিব। ওখানে সে ওই যে ওয়ান ওয়ে কোয়ান্টাম কম্পিউটেশন নিয়ে কথা বলে, তার যে পেপার, সে ক্লাস্টার স্টেট এন্ড গ্রাফ স্টেট সবকিছু নিয়ে কভার করে। সো ওইটা হলো ওইখানে সে এক্সপ্লেন করে 4 পার্ট এবং খুবই কম্প্রিহেন্সিভ, যেটা আমি সেকেন্ড লেকচারের পর মানে বুঝি নাই কিছু। হ্যাঁ সো ওইখানে ওয়ান ওয়ে কোয়ান্টাম কম্পিউটিং ক্লাস্টার স্টেট এবার মেজারমেন্ট বেসড প্রতিটা সিঙ্গেল মেজারমেন্ট করে ওটা নিয়ে কিছু দূর আর কি পড়েছিলাম আমি সেক্ষেত্রে। আমি সবাইকে দিয়ে দিব ডিসকর্ড গ্রুপে। হ্যাঁ ডিসকর্ড একটু দিয়ে দাও। হ্যাঁ সো সো বেসিক্যালি ক্লাস্টার স্টেট দিয়ে করেছিল, পরে এটা জেনারেল গ্রাফের জন্য করেছে। তো যে কারণে ফর এক্সাম্পল এখানে দেখো, এটা বেসিক্যালি আমি ব্রাউনার ব্রিজেলে যেটা টিউটোরিয়াল আছে সেটা থেকে নিয়েছি। বাম পাশেটা হচ্ছে ক্লাস্টার স্টেট, ডান পাশেটা হচ্ছে গ্রাফ স্টেট। অফকোর্স বাম পাশেটা হবে ডানের একটা সাবসেট। ঠিক আছে, ওকে। সো এগে আমরা যদি তখন শুধুমাত্র ক্লাস্টার স্টেটে ফিক্স থাকি, তার মানে হচ্ছে নট গ্রাফ স্টেট, আরো রেস্ট্রিক্টেড। এটা একটা ক্লাস্টার এবং আরো রেস্ট্রিক্টেড, ডাইমেনশন হচ্ছে 1 এবং n equals to 2 কিউবিট এবং 1 ডাইমেনশন, মানে এটা বেসিক্যালি একটা প্যাথ গ্রাফ ওয়্যার p sub 2। তাহলে কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি দ্য গ্রাফ স্টেট ইজ বেসিক্যালি an EPR পেয়ার। ওকে, এটাতে কি এমন এমন কেউ আছে যে এটার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করে? ওকে, দেখি আমি একটু দেখি কেউ কি আমাকে মেসেজ দিচ্ছে কিনা, না মনে হয়। ওকে, সো একইভাবে আমি যদি স্টিল ডাইমেনশন 1, তার মানে এক লাইন, কিন্তু n equals to 3, তাহলে হচ্ছে এটা হচ্ছে জিএজি স্টেট, যেটা তোমরা অনেকে হয়তো ফ্যামিলিয়ার জিএজি স্টেটের সাথে। ডাইমেনশন 4 স্টিল ডাইমেনশন, সরি ডাইমেনশন 1 কিউবিট 4, তাহলে হচ্ছে এটা। এগেইন সেকেন্ড লাইনটা হচ্ছে সব স্টেবিলাইজার, থার্ড লাইনটা হচ্ছে গ্রাফ স্টেট। ঠিক আছে, সো সো এখানে আমরা আসলে কি করছি? আমরা এন্টাঙ্গলমেন্ট জেনারেট করছি। কেন? এন্টাঙ্গলমেন্ট হচ্ছে একটা কোয়ান্টাম কম্পিউটিং, একটা এন্টাঙ্গলমেন্টকে ধরা হয় একটা রিসোর্স হিসেবে। এন্টাঙ্গলমেন্ট হচ্ছে একটা অ্যালগরিদমের ইনপুট হিসেবে কাজ করে। আমরা এন্টাঙ্গলমেন্ট ইউজ করে আমরা অনেক সময় ক্লাসিক্যাল অ্যালগরিদমের পারফরমেন্সকে বিট করতে পারি। আমি কোনো উদাহরণ দিচ্ছি না কেন করতে পারি, কারণ আমাদের টাইম নাই, বাট আমি তোমাকে মানে সবার মনে একটা প্রশ্ন রাখতে পারি, খামাকে এটা করে কি লাভ? তো সেটা যে আমি এখন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে বেসিক্যালি ওই ইয়ার পেপারটা ব্রিজেলার। আমি আমি যেটা করব সেটা হচ্ছে আমার শেয়ারিংটা একটু চেঞ্জ করব। আমি শেয়ারিং চেঞ্জ করে শেয়ারিং কিভাবে চেঞ্জ করে সেটা অবশ্য, স্টপ শেয়ারিং। আমি আমি অন্য একটা ট্যাবে যাচ্ছি আমার, ঠিক আছে? প্রেজেন্ট নাও এ উইন্ডো। মিট অ্যালাউ। তোমরা কি এই ওয়ান ওয়ে কোয়ান্টাম কম্পিউটেশন এই পেপারটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, আমার মনে হয় বেটার হচ্ছে আমি এটা লিংকে দিয়ে দিই। ওকে, সেটা হচ্ছে ওদের টিউটোরিয়াল। হ্যাঁ, আমি অত ডিটেলসে যাব না। আমি মানে কিন্তু আমি যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে স্লাইডে কি দেখলাম, আমরা কিছু বিভিন্ন টাইপের কিছু এন্টাঙ্গলমেন্ট জেনারেট করছি। এন্টাঙ্গলমেন্ট, বাই দ্য ওয়ে, যাদের কাছে এন্টাঙ্গলমেন্ট কথাটা নতুন তাদেরকে বলি, এন্টাঙ্গলমেন্ট মানে হচ্ছে দুইটা কোয়ান্টাম পার্টিকেল, দুইটা কোয়ান্টাম পার্টিকেলের মধ্যে আমরা যদি সামহাও তাদেরকে এমনভাবে কানেক্ট করি যে তুমি এরপর এদেরকে মহাবিশ্বের একদম দুইটা আলাদা প্রান্তে নিয়ে যাও, দূরতম প্রান্তে নিয়ে যাও, স্টিল একটা প্রপার্টি যদি তুমি চেঞ্জ করো, আরেকটা প্রপার্টি সেটার সাথে কোরিলেটেড ওয়েতে চেঞ্জ হবে। ঠিক আছে, তখন এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব। কোয়ান্টাম কম্পিউটিং ল্যাবে আমরা এগুলো প্রতিদিন করি, নাথিং সায়েন্স ফিকশন এখানে। সো এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব এবং এটার কোনো ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্সে কোনো ব্যাখ্যা নাই এই কোরিলেশনটা, যে একটার সাথে একটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে প্রপার্টির স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার।
এটার যখন ওরা এইভাবে আমরা স্টেটটা কনস্ট্রাক্ট করি, আমরা বলি এই দুটো পার্টিকেল একটা আরেকটার সাথে এন্ট্যাঙ্গলড, এবং এটা শুধু দুটো পার্টিকেল, এটা মাল্টিপল পার্টিকেলে করা যায়। এটা প্রথম এন্ট্যাঙ্গলমেন্টের ধারণাটা এসেছিল আইনস্টাইনের 1935 সালে যে পেপার সেটা থেকে, যেটা কিনা সম্ভবত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ডাউনলোডেড পেপার অর সামথিং, অর সাইটেড পেপার। সো যদিও আইনস্টাইনের ওখানে যে আর্গুমেন্টটা দিয়েছিল ওটা অ্যাকচুয়ালি আমরা এখন জানি যে ওটা ঠিক ছিল, ওটা ভুল ছিল। কিন্তু তখন আইনস্টাইন এটা দিয়ে বেসিক্যালি প্রমাণ করতে ছিল যে কোয়ান্টাম মেকানিক্স আসলে কোনো কারেক্ট থিওরি না। পরবর্তীতে 64 না 65 সালে জন স্টুয়ার্ট বেল দেখিয়েছিল যে না, এটা আসলে কারেক্ট থিওরি। তারপর 82 না 85 সালে অ্যালান এসপেক্ট এক্সপেরিমেন্টালি দেখিয়েছিল যে এটা আসলে এক্সপেরিমেন্টালি সত্যি। ঠিক আছে, এখনো কোয়ান্টাম ফিজিক্সের একটা কোয়ান্টাম ফিজিক্স বা ফিলসফির মানে কিছু কোয়ান্টাম ফিজিসিস্ট এবং কিছু ফিলোসফার তাদের একটা ছোট গ্রুপ আছে যারা এখনো বিশ্বাস করে যে আইনস্টাইনটা সত্যি হওয়ার একটা কিছু মৃদু সম্ভাবনা আছে, এবং তারা এটা নিয়ে অনেক কাজ করে যাচ্ছে। কিন্তু মেজরিটি যারা ল্যাবে কাজ করে তারা আসলে ওটাকে কারেক্ট বলে মনে করে না। ঠিক আছে, এনিওয়ে ব্যাক টু দিস পেপার। আমি ডিটেলস, সো ফিল ফ্রি, ইউ আর মোর দেন ওয়েলকাম। আমি যেটা এখানে হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিম্পল এক্সাম্পল যেটা ইকুয়েশন 3। সো ওরা শুরু করেছে এই স্টেটটা দিয়ে, ইকুয়েশন 3। তোমরা কি ইকুয়েশন 3টা দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো সো ওকে, তার আগে বলি ওরা শুরু করেছে আসলে এই স্টেটটা দিয়ে, একটা সাই একটা স্টেট আছে প্রথম প্যারাগ্রাফে, সেকশন 2। ঠিক আছে, ওরা শুরু করেছে এ স্টেট আর তার সাথে একটা এন্ট্যাঙ্গেলড স্টেট দিয়ে। তো কেট সাই হচ্ছে একটা জেনারিক স্টেট, আমাদের ইনপুট আর ইনপুট বিট, আর কেট প্লাস হচ্ছে তার সাথে একটা এক্সট্রা এন্ট্যাঙ্গেলমেন্ট আমরা সাপ্লাই দিচ্ছি। অ্যাকচুয়ালি এন্ট্যাঙ্গেলমেন্ট না, এটা তো এটা দিয়ে সুপারপজিশন, এটা আমরা সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা যেটা করেছি একটা কন্ট্রোল জি অ্যাপ্লাই করেছি এই দুটার উপর, যেটার পরে এই স্টেটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আমরা তাদেরকে এই বেসিসে মেজার করলাম। ঠিক আছে, এই বেসিসে মেজার করার পরে যেখানে দেখো তোমার ফাই হচ্ছে একটা রিয়েল প্যারামিটার, এবং আমরা ফিক্স করে দিলাম ওইটার ভ্যালু হচ্ছে এ। ঠিক আছে, এবং তুমি যদি জানতে পারো এগুলো আমরা কিভাবে সিলেক্ট করবো, তার আগে ঠিক আগের সেকশনে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আছে, এই অ্যাঙ্গেল গুলো কিভাবে ঠিক করবে। তো অ্যাপ্রোপ্রিয়েট বেসিসে যদি ঠিক করতে পারো তাহলে দেয়ার আর টু পসিবল আউটকাম ইকুয়াল প্রবাবিলিটি, একটার আইগেন ভ্যালু +1, একটা আইগেন ভ্যালু -1। ঠিক আছে, বাট দ্য হোল পয়েন্ট হচ্ছে তুমি যদি অ্যালজেব্রাটা পুরোপুরি ক্যালকুলেট করে দেখো, দেখবা যে সেকেন্ড সেকেন্ড কিউবিটের স্টেট হয়ে গেছে এখন সাই। নট অনলি দ্যাট, আগে কি ছিল? আগে প্রথম কিউবিটটা ছিল সাই, আর সেকেন্ড কিউবিটটা ছিল একটা সুপারপজিশন। এখন সেকেন্ড কিউবিটটা হয়ে গেছে সাই। নট অনলি দ্যাট, উই আর অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং এ ইউনিটারি অপারেশন অন দ্যাট কিউবিট। সেই ইউনিটারি অপারেশনটা কিভাবে ডিটারমাইন্ড হয়েছে? ইট ওয়াজ ডিটারমাইন্ড বাই দ্য বেসিস অফ আওয়ার মেজারমেন্ট। সো আমরা বেসিক্যালি কি করছি, আমরা সাইটাকে যদি ইনপুট স্টেট ধরি এবং ইউটাকে যদি আমরা একটা লজিক্যাল অপারেশন ধরি বা কম্পিউটেশন ধরি, আমাদের কম্পিউটেশনটা আসতেছে হচ্ছে মেজারমেন্টের বেসিস থেকে। এই কারণে এটাকে বলা হয় মেজারমেন্ট বেসড কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে, এবং এখানে কন্ট্রোল জি অপারেশনটা দেওয়া হয়েছে একটা এন্টেঙ্গলমেন্ট ক্রিয়েট করার জন্য। এখানে আমরা বলি এন্টেঙ্গলমেন্টকে এখানে আমরা একটা রিসোর্স হিসেবে ব্যবহার করছি। ব্যবহার করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সেকেন্ড ওই স্টেটের উপরে একটা কম্পিউটেশন অ্যাপ্লাই করেছি, যদিও রেজাল্টটা অন্য কিউবিটে চলে এসেছে, উই ডোন্ট রিয়েলি কেয়ার। এটাকে ওয়ান ওয়ে কোয়ান্টাম কম্পিউটিং কেন বলা হয়? কারণ এটা আমরা মেজার করে ফেলেছি, কাজেই কোয়ান্টাম স্পেস কলাপস করেছে। এটাকে কেন মেজারমেন্ট বেস কোয়ান্টাম কম্পিউটিং বলা হয়? কারণ আমার লজিক্যাল অপারেশনটা কম্পিউটেশনটা মেজারমেন্টের বেসিসের মাধ্যমে এনকোড করা হচ্ছে। ঠিক আছে, তো এই দুইটা কারণে মানে এখান থেকে এটা হচ্ছে বেসিক্যালি বেসিস অফ ওয়ান ওয়ে কোয়ান্টাম কম্পিউটিং বা মেজারমেন্ট কোয়ান্টাম কম্পিউটিং। এবং ক্লাস্টার স্টেট বা গ্রাফ স্টেট গুলো আসলে হচ্ছে মেজারমেন্ট কোয়ান্টাম কম্পিউটিং যে মডেল সেটার ইনপুট। ঠিক আছে, গেট বেসড মেজারমেন্ট কোয়ান্টাম কম্পিউটিং যতটুকু পাওয়ারফুল, গেট বেসড কোয়ান্টাম কম্পিউটিং এক্স্যাক্টলি ততটুকু পাওয়ারফুল। ঠিক আছে,
এবং তোমরা যদি এই পেজে যাও তোমরা দেখবে সেটা হচ্ছে সিঙ্গেল কিউবিট অপারেশন কিভাবে চালাতে হয়, আরবিট্রারি সিঙ্গেল কিউবিট অপারেশন কিভাবে চালাতে হয় সেটা দেখিয়েছে। তোমরা জানো যে কোনো আরবিট্রারি সিঙ্গেল কিউবিট অপারেশন আসলে 3টা অ্যাঙ্গেলের কম্বিনেশন, রাইট? এই যে ইউজি, ইউএক্স, ইউজি, গামা, বেটা, আলফা। কিভাবে তুমি একটা আরবিট্রারি অপারেশন চালাবা এই মডেল অফ কম্পিউটিং এ, সেটা সেকশন 2.1 এ দেওয়া হয়েছে। তারপর তোমার সেকশন 2.3 তে দেওয়া হয়েছে কিভাবে তুমি 2 কিউবিট অপারেশন চালাবা আরবিট্রারি, সেটা ওরা ব্যাখ্যা করেছে। এবং তার আগের সেকশন ওরা দেখিয়েছে গ্রাফ স্টেটকে ওরা কিভাবে রিসোর্স হিসেবে ব্যবহার করে। ঠিক আছে? সো গ্রাফ স্টেট দরকার হচ্ছে কারণ সবসময় যদি তুমি সিঙ্গেল কিউবিট অপারেশন করবে না, অনেক সময় তুমি অনেক মাল্টি কিউবিট অপারেশন করবে। যখন তোমার এই ইনিশিয়ালি শুধু সুপারপজিশন দিলে হবে না, তোমার অ্যাকচুয়ালি গ্রাফ স্টেটটা ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে? মেবি আমি একটা কমেন্ট করি, ইফ আই ক্যান। আমি আগে এই পেপারটার রিভিউটা একটু কুইক কাভারেজটা শেষ করি, তারপর যাচ্ছি। তারপর হচ্ছে ক্লাস্টার স্টেট, এখানে তারপর হচ্ছে সেকশন 3.1 হচ্ছে স্টেবিলাইজার ফর্মালিজম। এখানে হচ্ছে বেসিক্যালি তোমার কিভাবে এটার সাথে এরর কারেকশনটা কানেক্টেড, সেই থিওরিটা শুরু হচ্ছে এই স্টেবিলাইজার ফর্মালিজম দিয়ে। ঠিক আছে? আমি জানি আমি এটা মানে খুবই তাড়াতাড়ি কয়েকটা জাস্ট হাইলাইট বলেছি, বাট কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাই, প্রশ্ন না, বাট জাস্ট সরি, মানে আবার হলো সেটা কোশ্চেন আছে, তাহলে আমার কাছে লাইক ইটস লট অফ থিংস আর গোয়িং ওভার মাই হেড, যদি আমি কিছু তো পড়েছিলাম। সো ইফ ইউ কুড সাজেস্ট ভেরি মানে মানে স্টেপ বাই স্টেপ, বেবি স্টেপস যদি কোনো রিসোর্স যদি বলা যায় এই সো আই থিংক দিস ইজ দ্য টিউটোরিয়াল। এটা কিন্তু রিসার্চ পেপার না, এটা হচ্ছে মোর লাইক টিউটোরিয়াল। সো আই থিংক দিস কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, সো জাস্ট আমি লাইক আজকে বুঝেছি যে আজকে বুঝবো না, বাট ওইটা মানে নেক্সট মিটিং আগে যাতে লাইক উই কুড স্টাডি অল অফ আস। আই অ্যাপোলোজাইজ, প্রবাবলি এটা আরো বেটার ওয়েতে কমিউনিকেট করা সম্ভব, কিন্তু হয়তো আমি আজকে অনেক তাড়াতাড়ি অনেক বেশি কিছু কভার করেছি। আই এম সরি অল দ্যাট। আমিও সরি যে আমাদের মানে পাচ্ছি না আর কি, মানে ইটস এ বিট ওভার এই মানে কারেন্ট যে এক্সিস্টিং আমার নলেজ আছে তার। মানে কোয়ান্টামের মেইন সমস্যা যেটা, সরি আমি কাট অফ করলাম তোমাকে, বলো। না না, অর্থাৎ মানে সো আমি যে লাইক সো এটা পড়লে সো লাইক মানে মোটামুটি তো লাইক আই ক্যান ক্যাচ আপ, তাই না, যেগুলো বলা রাইট আছে আজকে। রাইট। সো ফর এক্সাম্পল কোয়ান্টামের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে এখনো এত নতুন, যেটা কোনো ফর্মাল স্ট্রাকচার নাই, যে একটা কনসেপ্ট পড়াবো একটা ছেলে বা মেয়েকে, আমরা যে বলবো যে তুমি, যেমন ধরো আমরা যেটা ফিজিক্সে করি, রাইট? প্রথমে তুমি নিউটনের ফিজিক্স পড়বা, তারপর তুমি আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস পড়বা, তারপরে তুমি অ্যাকশন, হিট, টেম্পারেচার, অ্যাকশন এগুলোতে যাবা। একটা আমরা সিরিয়াল মেনটেন করি, রাইট? কোয়ান্টামে ওরকম কোনো কিছু নাই। কোয়ান্টাম মেকানিক্স আছে কিন্তু কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এ নাই, কারণ এখনো আসলে এটা স্ট্যান্ডার্ডাইজড হয় না। হোপফুলি হয়তো 10-20 বছর পরে এটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে কিভাবে পড়াতে হয়। এটা অ্যাজ এ ফেলিউর অ্যাজ এ কমিউনিটি, এটা আমাদের ফেলিউর, এখন যে আমরা এটা দাঁড় করাতে পারি নাই। মানে ভাই কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে মানে এখনো এটা অনেক সমৃদ্ধ হয়নি, মানে এটার মধ্যে গবেষণার অনেক ক্ষেত্র রয়ে গেছে, তাই তো? ও ইয়া, অফ কোর্স। সো তাহলে এটা নিয়ে আমি জানি এটা তো অনেক প্রশ্ন থাকতে পারে। লেটস কিপ ডিগিং দিস টপিক, এবং তোমরা ডিসকর্ডে প্রশ্নগুলো করতে থাকো। দরকার হলে ওই আইবিএম ওপেন কোয়ান্টাম চ্যালেঞ্জের একটা আলাদা, আমি কি ওটার একটা আলাদা খুলবো, ওই যে কি বলে এটাকে, চ্যানেল খুলবো একটা, এটা লাভ হবে খুলে? হ্যাঁ, এটা আমার মনে হয় না ভাই দরকার আছে, কারণ আমরা যে প্রতিযোগিতার জন্য যে চ্যানেলটা আছে ও সেটাই ব্যবহার হ্যাঁ, করতে পারি। কোনো প্রতিযোগিতা ওকে তো নাই, আমরা ওইটাই কন্টিনিউয়াসলি ইউজ করি। ওইটাই বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তুর্বাসু কি কোনো আদার অপিনিয়ন আছে? না, সবাই ইটস ডেমোক্রেসি, সো নো প্রবলেম। বাট কখনো যদি ফিল করে যেটা দরকার আমাকে বলতেই হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমি এই শেয়ারিংটা বন্ধ করি, আমি কুইকলি আবার ওই আগেরটাতে যাই। আমি জাস্ট তোমাদেরকে, আমি জানি না এটা কতটুকু হাই লেভেল হবে, বাট আই থট মেবি আই শুড মেক এ কমেন্ট। আজকে খুব কারো যদি সমস্যা না থাকে। হ্যাঁ বলো, আর বুঝিনি। মাথায় ঢুকতেছে না আমার, আই এম সরি। না আমার মাথায় ঢুকতেছে, সবাইকে হচ্ছে তাই বলতেছে আজকে অফ করে দিই। ওকে ওকে ওকে। যদি বাকিরা যা বলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আই এগ্রি উইথ সাজাদ ভাই, এন্ড লাইক আই উড মানে আরেকটা যেটা প্রপোজাল দিই, ইফ ওমর ভাই ইজ ওকে উইথ ইট, সেটা হলো লাইক উই কুড ডু এ সিরিজ, বিকজ আজকে
লাইক আজকে শুনে বুঝছি আই হ্যাভ এ লট টু রিড অন। সো আমি নেক্সট লাইক মিটিং তো এমনি 2 সপ্তাহ পর হবে, সো এই 2 সপ্তাহ পড়লাম। আই ডোন্ট থিঙ্ক এই 2টা ক্লাসও হবে। আই লাইক আই থিঙ্ক ওই যে কিউ ও এ ও তো লাইক উই নিডেড লাইক 4 to 5 ক্লাসেস, তাই না? ইয়েস, বা মিটিং বা যেটা বলছি আর কি, আমরা যেটা মিট অর্গানাইজ করছি। So আমার কাছে মনে হয় এখানে আরো ইকুয়াল বা আরো বেশি সময় লাগবে, ইফ আই এম নট রং, বা ঠিক মতো বুঝতে। So if ও it's okay আচ্ছা আচ্ছা, মানে গ্রাফিস্টেড মানে বেসিক্যালি মেজারমেন্ট বেসড কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে একটা সিরিজ করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, আজকে তো সিরিজ একটা ফার্স্ট পার্ট হিসাবে ধরে, ওকে, মানে হ্যাঁ আমরা focus সেটা এখন করতে draft এ। যেহেতু আজকে আমরা এটলিস্ট আমি বুঝি না, সাজ্জাদ ভাই যেটা বললো যে একটু বোঝার যেহেতু একটু গ্যাপ হ্যাঁ আছে বা পড়াশোনার গ্যাপ আছে, সো আমরা লাইক অনেকগুলো করলেই মনে হয় ভালো হয় ইফ ঠিক আছে, এভরিওয়ান। দ্যাট মেক সেন্স, আমরা সেটা করতে পারি। ওকে, দ্যাটস এ গুড আইডিয়া। হাউ অ্যাবাউট আমি লিস্ট? হ্যাঁ স্যার বলো। হ্যাঁ ভাইয়া বলেন, আপনি না, আপনি আমি বলার পর আমি বলি। আমি হ্যাঁ বলছিলাম আপনি আমি বলেন। ব্রিজেলের এই টিউটোরিয়ালটা দিয়েই তাহলে কভার করি সিরিজটা, সেটা করতে পারি আমি। যেভাবেই হোক বেসিক্যালি ওটা হ্যাঁ করা আমরাও যায়। করতে চাই। করে নিয়ে আমরাও একটুখানি, আমি সাজ্জাদ, ইসমাম, তানভীর কতখানি সময় পাবে আমি জানি না, এখনো পরীক্ষা চলছে। আমরাও একটু একটু করে আমরা যেমন প্রেজেন্ট করতে করতে যাচ্ছিলাম, সেটা আপনিও ওটা একটু কমপ্লিমেন্ট করতে করতে গেলে পরে খুব ভালো একটা প্রোগ্রেস, আমরা আমাদেরও রিপোর্ট রইলো আপনার কাছে, আর আপনিও নতুন জিনিস আমরাও শিখতে পারবো। পারফেক্ট, সাউন্ডস গুড। আমার হোমওয়ার্ক আমি পেয়ে গেছি। আর এটা মনে হয় কারণ এপ্রিল পর্যন্ত চলবে, তো আমরা অন্তত 2 মাস করতে পারবো। ফেব্রুয়ারি বেশ ভালো, কারণ এপ্রিল পর্যন্ত আমরা এটা নিয়ে লেগেই থাকবো আসলে। সাউন্ডস গুড। হ্যাঁ, সো লাইক আমরা তো প্রতি 2 সপ্তাহে একটা ক্লাস না, সো আমি যে 4টা ক্লাস ধরি তো 2 মাস তো চলেই যাচ্ছে ওকে, মানে। ঠিক আছে, উই ক্যান ডু দ্যাটস, আই থিংক দ্যাটস রিজনেবল। ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে আগামী মিটিং ভাই, একটা ডিপ আর ডাইভ একটা হবে। কথা হ্যাঁ বলো। আহ, বলতেছি যে ওই ডিসকর্ডে যেরকম আলাদা আলাদা এরকম পার্ট করা আছে, যে যে পড়াশোনা বা বক্তৃতা সম্মেলন প্রশিক্ষণ হাবিজাবি এরকম দেওয়া আছে না? হ্যাঁ মানে ওইরকম আর একটা যদি অপশন করা যেত, যে যেখানে যারা একেবারে বিগিনিং কোয়ান্টাম কম্পিউটিং এ, তাদের জন্য, যে বিগিনারদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেকানিক্স বা এরকম একটা পার্টে যদি তাদের নিয়ে আলোচনা থাকতো বা একটা অপশন থাকতো, সেটাও কিন্তু সুবিধা হতো বিগিনারদের জন্য। ডিসকর্ডে মানে ওপেন করে ওখানে ঢুকে ওগুলো পড়া। ও, এটা একটা মানে, ভাইয়া আপনি বলার আগে আমি একটু বলি। হ্যাঁ বলো। মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কখনোই বিগিনার হিসেবে চিন্তা করা উচিত না। আমার মনে হয় সবসময় চিন্তা করা উচিত যে, মানে আমি হয়তো বেশি জানি এই কারণে, কারণ আমার অন্তত 1 বছর হয়তো আমি পড়াশোনা করছি টুকটাক এই কারণে। তো যেটা হওয়া উচিত এখানে, যে সাধারণ আলাপ, তারপরে যে পড়াশোনা, এগুলোতে কন্টিনিউয়াসলি যা ইচ্ছা প্রশ্ন করা উচিত। এবং আমরা কাউকেই আলাদা ট্যাগ দিতে যাচ্ছি না, এ বিগিনার বা এ একটা অ্যাডভান্স, কারণ এটা হলো একটা জাতের ব্যাপার চলে আসে। আমি সেটা দেখতে যাচ্ছি ওকে, আসলে, সোজা কথা এটা। সো আই থিঙ্ক, সো দুটো খুবই গ্রেট পয়েন্ট, মানে আহ, আহ, বাকিরা যার মধ্যে, বাকিরা যার মধ্যে। আচ্ছা, হ্যাঁ বলো, আর কেউ কোনো কমেন্ট করতে চাও? না, আমার শেষ, ওকে আপনি ওকে, বলেন। আপনি যা বলবেন, বাকিরা যা বলবেন তাই ছিল। হ্যাঁ, না, আসিফের মানে মানে বেসিক্যালি আসিফ 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 যেটা প্রপোজ করেছে সেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ে টু সলভ দ্য প্রবলেম, উইচ ইজ অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, লেটস সে আগামী সপ্তাহে একজন আসলো যে জীবনে প্রথমবার মতো ঢুকলো, সে খুবই এক্সাইটেড, কিন্তু সে এর আগে কোনো কোনো কিছুই করে নাই। হ্যাঁ, এখন আহ, ওর তো শুরু করতে হবে কিছু একটা টপিক নিয়ে। হ্যাঁ, তো এখন সেটা সেটা একটা সেটা কিভাবে এখন, এটা এটা একটা এক্সিস্টিং প্রবলেম, উই নো দ্যাট, যে কেউ একজন আসলে প্রথম তার শুরুর ধাক্কাটা কিভাবে যাবে, এটা তো আমাদের ফিগার আউট করতে হবে। এখন এবং এটাও দেখতে হবে যে সে কোন ভাষায় বেশি কমফোর্টেবল, সে কি বাংলা বেশি কমফোর্টেবল না ইংরেজিতে বেশি কমফোর্টেবল। এখন আসিফ যেটা প্রস্তাব করেছে সেটা বলেছিল সে একটা চ্যানেল, বাট আই থিঙ্ক সাজ্জাদের এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, আমরা কাউকে ট্যাগ করতে চাই না। সো 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 মেবি, বাট প্রবলেম যেটা আসিফ ডেসক্রাইব করেছে সেটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। হাউ অ্যাবাউট দিস, আমরা কোনো একটা জায়গায় আমরা কিছু খুবই বিগিনিং রিসোর্স রাখি, বিগিনার্স লেভেল রিসোর্স রাখি, যেটা তাহলে চ্যানেলে যেতে হচ্ছে না, কিন্তু কেউ ঢুকা মাত্র আমরা তাকে বলবো যে তুমি যদি জীবনের প্রথমবার মতো কোয়ান্টাম কম্পিউটিং নাম শুনে থাকো, এই এই আর্টিকেলটা পড়ো, এই আর্টিকেলটা পড়ার পরে এটা পড়ো, এটা পড়ার পরে এটা পড়ো। হাউ অ্যাবাউট দ্যাট? আচ্ছা ভাইয়া, ইফ পড়াশোনা, সাধারণ আলাপ।
অন্য ডিসকর্ড চ্যানেলে যেগুলো করে ইউজুয়ালি সেটা একটা ওয়েলকাম চ্যানেল থাকে বা একটা ওয়েলকাম পেজ থাকে, ওইখানে রিপ্লাই টিপ্লাই দেওয়া যায় না, জাস্ট মানে স্ট্যাটিক একটা পেজ, ওইখানে সবগুলো লিংক পিং করা থাকে যে এই ব্যাপার কিউএমএল নে পড়লে এটা, কিউসি বিগিনিং এটা, কিউএম নে এটা, তারপর লাইক এভরিওয়ান মানে কেউ যদি ডিসকর্ড ঢুকে ফার্স্ট ওই চ্যানেলেই ঢুকে বা ওই পেজেই ঢুকে, এরপর অন্য চ্যানেল অ্যাক্সেস করে। সো দ্যাট কুড বি অ্যান আইডিয়া, অর উই কুড লাইক ওই যে পড়াশোনা চ্যানেলে সাজু ভাই যেটা বলছিল, আমরা কয়েকটা লিংক দিয়ে একসাথে করে একটা মেসেজ পিন করে দিতে পারি। সো আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। সো ইসমাম, তুমি কি তাহলে নেক্সট মিটিং এ একটু ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওটা একটু আমাকে শিখিয়ে দিতে পারবা? নেক্সট মিটিং এ তুমি যে 5 মিনিট টাইম নিয়ে আমাকে শিখিয়ে দিতে পারো? হ্যাঁ শিওর ভাই, হ্যাঁ শিওর ভাই, আমি নিজে ট্রাই করে আমি পরে লাইক ওয়েবল লাইক সবকিছু দেখা দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসিফ, এটা কি তাহলে ওটাকে অ্যাড্রেস করবে তো এইভাবে যেভাবে আমরা চিন্তা করতেছি? সরি ভাইয়া, আরেকবার একটু বলেন। মানে ইসমাম যেটা প্রস্তাব করেছে এটা কি তাহলে তুমি যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছো সেটাকে অ্যাড্রেস করবে? জি ভাই, ওইটি হলে ভালো হয়। কারণ মনে করেন যে আগামী 2 দিন বা 5 দিন পর কেউ একজন এন্টার করলো, হ্যাঁ, হ্যাঁ, তখন সে যদি একবারে একটা প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু পেয়ে যায়, হ্যাঁ, তাহলে সে তার জন্য বুঝতে খুব ইজি হয়ে রাইট, যাবে। রাইট। হ্যাঁ, দ্যাটস গ্রেট, গ্রেট যে আই এম গ্ল্যাড যে এটা অ্যাড্রেস করছে। আর মানে আর মানে ইসমাম যে বলেছে ওয়েলকাম, এই নামটা মনে হয় বেটার, কারণ সাজ্জাদ যেটা বলেছে ওটা খুব ইম্পর্টেন্ট যে আমরা চাই না এটার মধ্যে আবার একটা ডিভিশন বা কম্পার্টমেন্ট হোক যে কেউ বেশি জানে কেউ কম জানে, কারণ প্রত্যেকে কিছু না কিছু কম জানে, কিছু না কিছু বেশি জানে। সো আর ভাই, আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে এখানে সবাই খুব ফ্রেন্ডলি, সবার সাথে কথা বলা যাচ্ছে। মানে এইটাই যদি খুব ভালো হয় যে আমার দেখা গেল একদম বেসিক লেভেলের কোশ্চেন, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেই হ্যাঁ, কোশ্চেনও মনে আসলে সেটা যদি আমি ডিসকর্ডেও সবসময় করতে পারি আর ভালোভাবে সেটা অ্যান্সার পাইতে পারি, তাহলে মানে আর কোনো প্রবলেম নেই, আর কোনো মানে শেখার ক্ষেত্রে কোনো সো ডাউট ডিসকর্ডে থাকবে কি না। তুমি এখন প্রশ্ন করতে পারছো সবাই না? ফ্রি, তুমি যে কোনো প্রশ্ন ইচ্ছা মতো আস্ক করতে পারো, এখানে সবাই ফ্রি, যা মন চায় আস্ক করো, সবাই হচ্ছে বলবে, আসলে নো ওয়ারিস। জি হ্যাঁ, জি, থ্যাংক হ্যাঁ, ইউ। ওকে, গ্রেট, গ্রেট। সাজাদ, থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম। আমি শিওর সবাই এটাই মিন করছে, কিন্তু সবার টাইম নেই, কথা আমাদের লিমিটেড টাইম। তো আজকে কি তাহলে আর কোনো কিছু নিয়ে কভার করা দরকার আছে নাকি আজকে আমরা আজকের মতো এ করি? না ভাই, বিদায় বিদায় বিদায়, আর ভালো হচ্ছে না। টেক ইট ইজি, টেক ইট ইজি, জাস্ট মজা মজা এনজয় করো। ওকে, বাই। আমি তাহলে রেকর্ডিং বন্ধ করে লগ আউট করে দিচ্ছি। খোদা হাফেজ। ওকে, বাই বাই এভরিওয়ান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।